আমি মাথা নিচু করে হুট করে বলেই ফেললাম, আই লাভ ইউ। বলেই সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলাম, আর সেটা ম্যাডামের নজরে এড়ায়নি। তাই তিনি সাথে সাথে বলে উঠলেন, ওই ওই মুখ ঘুরিয়ে নিলে কেন? লজ্জায়। ইস, কি শরম রে! যেখানে আমার শরম লাগার কথা সেখানে ওনার শরম লাগছে। ঢং। হুম, তাই। হঠাৎ করে ম্যাডাম আমাকে জড়িয়ে ধরলেন। ওনার শরীরের উষ্ণতা আমি করতে পারছিলাম। ওনার উষ্ণ গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছিল, তা আমি বেশ ভালোই বুঝতে পারছিলাম। ধীরে ধীরে ম্যাডাম আমাকে তার নেশায় ডোবাতে বাধ্য করলো। আমি আর পারলাম না, তাই ওনাকেও জড়িয়ে ধরলাম। পরম ভালোবাসায় ওনাকে আমার বুকের সাথে চেপে ধরলাম। কিছুক্ষণ এভাবেই ম্যাডাম আমার বুকে লুকিয়ে রাখলেন। এলাম কল্পনা রাজ্যে। ভাবিনি কোনোদিনও যাকে প্রথম থেকে ক্রাশ খেলাম সে আমাকে ভালোবাসে। আজ আমি ভীষণ খুশি এটা ভেবেছে কেউ তো আমাকে ভালোবাসে। হঠাৎ করেই নীলা ম্যাডাম বললেন, এই জিসান, আমাকে বিয়ে করবে কবে? ম্যাডাম বুকের মধ্যে লুকিয়ে কথাটা বললেন। কথাটা শুনে একটু হেসে বললাম, মনে হচ্ছে ম্যাডামের খুব তাড়া। তারা তো থাকবেই, কখন না জানি আমার এই কলিজাকে কেউ কেড়ে নিয়ে যায়। খুব ভয় হয়, সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়। ম্যাডাম বুকের মধ্যে থেকে মাথাটা তুললেন। আমি বললাম, ভয় নেই, আমি কখনো কারো কাছে যাব না। এ ব্যাপারে আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। হঠাৎ ম্যাডাম আমার মুখে আঙ্গুল দিয়ে বললেন, চুপ! আর আপনি করে বলবে না, তুমি করে বলবে। ঠিক আছে, কিন্তু স্কুলে কি বলে ডাকবো তাহলে? তখন ম্যাডাম বলে ডাকবে, আর যখন তুমি আর আমি একা থাকবো তখন তুমি করে বলবা, কেমন? আচ্ছা, বলবো। আর হ্যাঁ, কখনো আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না, ওকে? ওকে। মিমির থেকে দূরে দূরে থাকবা। ওকে। প্রতিদিন আমাকে রিক্সায় করে ঘুরাবা। আমি কষ্ট পাই এমন কোনো কাজ করবা না। কিন্তু আমি কিভাবে বুঝবো যে তুমি আমার কোনো কাজে কষ্ট পাও বা পাবে? সেটা ধীরে ধীরে জানতে পারবে। ঠিক আছে, আমি না তোমাকে একটিবার দেখতে চাই। এখন না, বিয়ের পর। এখন দেখলে কি হবে? কিছু না, আমি তো দেখতে কালো। তুমি আমাকে এখনই দেখলেই পালিয়ে যাবে। আগে বিয়ে করব, তারপর তুমি আমাকে দেখবে। তখন আর চাইলেও কেউ আমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, আল্লাহ ছাড়া। আর তুমিও কোথাও পালাতে পারবে না, বুঝেছো বাবু? ধুর, যাও, তোমার সাথে আর কথাই বলবো না। চলেই সেখান থেকে উঠে চলে যেতে চাইলাম। ম্যাডাম আমার হাত ধরে আবার বসিয়ে দিলেন আর শক্ত করে জড়িয়ে ধরলেন। এত শক্ত করে জড়িয়ে ধরলেন যে আমি নড়াচড়া করতে পারছিলাম না। কিছুক্ষণ পর কান্নার গুনগুন শব্দ শুনতে পেলাম। ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম বুকের মধ্যে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি ওনার কান্না একদম সহ্য করতে পারি না। কেন জানি না, উনি কাঁদলে আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। আর রাগ করে থাকতে পারলাম না। ওনার মাথায় হাত বুলিয়ে দিতে বললাম, হেই, কি হয়েছে, কাঁদছো কেন? তুমি আমাকে সত্যিই ভালোবাসো তো? বড্ড বেশি ভালোবাসি তোমায়, বিশ্বাস করো। আমাকে দেখার পর এরকম ভাবে ভালোবাসবে, নাকি আমাকে অবহেলা করবে? এসব কি বলছো? অবহেলা করবো কেন? তুমি দেখতে যেমনই হও না কেন, আমি তোমাকে ভালোবাসি। আর তোমার প্রতি আমার ভালোবাসা কোনো দিন একটুও কমবে না, দেখে নিও। সত্যি? হুম, তিন সত্যি ম্যাডাম। ম্যাডাম আমার বুকের মধ্য থেকে মাথা তুলে বলেন, আচ্ছা, আমার কপালে একটা চুমু দাও। হাও। আহা, এত কথা বলো কেন? যা করতে বলেছি তাই করো। তারপর আর কোনো আপত্তি করলাম না। ওনার বোরকা পরিহিত কপালে আলতো করে একটা চুমু খেলাম আর বললাম, হয়েছে ম্যাডাম? জি, হয়েছে। এই, তোমার গালে কি হয়েছে? কই, কোন গালে শুনি? হঠাৎ করে ম্যাডাম আমার গালটা ডান পাশে করে হুট করে আমার একটা চুমু দিয়ে বসলেন। আমি তো বোকা বনে গেলাম। ম্যাডাম লজ্জায় আমার বুকে মুখ লুকালো। তা দেখে আমি এসে এসে বললাম, "এই, তুমি আমার অনুমতি ছাড়া আমার গালে কিস করো কেন?" অনুমতি নিতে হবে কেন? এটা তো আমার অধিকার। ও, তাই বুঝি। তাহলে তোমার গালে কিস করি, এটাও তো আমার অধিকার। না, না জিসান, এমনটা করো না। তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। থাক, যেতে হবে না। এটার বদলা আমি বিয়ের পরে নেব। হ্যাঁ, তাই করব। তখন সুদে আসলেও লাভই পাবে। এই বলে ম্যাডাম আমাকে জড়িয়ে ধরলেন। আমি তাকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর কেন জানি মনে হচ্ছে আমার কানের লতি ধরে কেউ টানছে। বেশ ব্যথা অনুভব করছি, কিছু বুঝতে পারছি না। হঠাৎ ম্যাডাম আমাকে ছেড়ে দিয়ে এক পাশে দাঁড়িয়ে গেলেন। অবাক হয়ে যাই, তাই আমি ওটা পেছনে দেখাতে আমার চোখ কপালে উঠে যায়। ভয়ে আমি কাবাকাবি করতে লাগলাম। এই হালকা ঠান্ডা বাতাসে আমার ঘাম ছুটতে লাগলো। এখন শুধু পালানোর জন্য রাস্তা খুঁজছিলাম। মন বলছে ঘুরে পালিয়ে যাই, কিন্তু এখন আর কোনো উপায় নেই, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার বাবা আর মা। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিছু বলার সাহস পাচ্ছি না। কিভাবে বলবো আমি? তখন আম্মু বলল,
এখনই এত প্রেম? বিয়ের পর আবার পর করে দিবি না তো আমাদের? তারপর আব্বু বলল, না, ও আমার ছেলে, এরকম কাজ ও করতেই পারে না। হ্যাঁ, তোমার ছেলে তোমার মতো লুকিয়ে লুকিয়ে প্রেম করে। এবার আম্মু ম্যাডামের সামনে গেলেন আর বলেন, এমনি তো একটা ইমানদার বৌমা চাই আমরা, এই বিয়েতে কোনো আপত্তি নেই, কি বলো? ঠিকই বলেছ, আমাদের ছেলের কপাল ভালো যে এরকম একটা মেয়ে তার জীবন সঙ্গী হতে যাচ্ছে। আব্বু আম্মুর কথা শুনে নিজের অজান্তেই হেসে ফেললাম, কিন্তু তাদের বুঝতে দিলাম না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আজকে দাঁড়িয়ে রেখে ম্যাডাম আম্মুর পা ধরে সালাম করলো। তারপর আব্বুকেও একইভাবে সালাম করলো। এরপর ম্যাডাম আমার পাশে দাঁড়িয়ে বললো, তা দেখে আব্বু বললো, বাহ, দুজনকে কি সুন্দর মানিয়েছে। ঠিক বলেছ, খুব মানিয়েছে ওদের। চুপ করে আছি তখনও। আমি অবাক হয়ে গেলাম, এটা ভেবে যে তারা ম্যাডামের নাম ঠিকানা পরিচয় না জেনে তাকে মেনে নিল। এটা কি করে সম্ভব? ওরা কি ম্যাডামকে আগে থেকে চিনতো, নাকি ওরা কি ম্যাডামকে আগে দেখেছেন? তা না হলে বললো কি করে যে আমাদের দুজনকে মানিয়েছে? ম্যাডাম তখনও বোরকা পড়েছিলেন। তারা একটি বারও বললেন না ম্যাডামকে দেখার কথা। তাহলে সত্যি ওরা ম্যাডামকে চিনত। আর কিছু ভাবতে পারছি না। আমার মা বাবা ম্যাডামকে আগে থেকেই চিনে আর আমি থেকে চিনি না? না না, এটা হতে পারে না। আমিও নিশ্চয়ই ম্যাডামকে চিনি, কিন্তু বুঝবো কিভাবে? উনি তো বিয়ের আগে আমাকে তার মুখ দেখাবেন না। হঠাৎ আব্বুর ডাক শুনে বাস্তবে ফিরলাম। এই যে নবাবের ছেলে, আর লজ্জা পেতে হবে না, আপনাদের বিয়ের আয়োজন করতে হবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। এখন চলো, আমি তোমার স্যারের সাথে কথা বলেছি, তারা তোদের যাওয়ার অনুমতি দিয়েছে। তারপর সবাই গাড়িতে গিয়ে বসলাম। আব্বু গাড়ি ড্রাইভ করছে, আম্মু তার পাশে বসে আছে। আমি আর ম্যাডাম পিছনের সিটে বসলাম। এমনিতেও রাত চারদিকে গুটগুটো অন্ধকার বিরাজমান। এরপর ম্যাডাম আমার পাশে বসে বারবার আমাকে চিমটি দিচ্ছে। এখনই যত চালায় না, না জানি বিয়ের পর কত চালাবে। চুপচাপ শুধু ম্যাডামের করা অত্যাচারগুলো সহ্য করে যাচ্ছিলাম। ভোরের দিকে আমরা সবাই বাসায় পৌঁছে গেলাম। অতঃপর আব্বু আর নীলা ম্যাম এক রুমে শুয়ে পড়েছেন। আমি আর আব্বু আমার রুমে শুয়ে পড়লাম। এই প্রথম আব্বুকে দেখেছি আম্মুকে ছেড়ে একা ঘুমাতে। আমি তো জানি আম্মু পাশে না থাকলে আব্বুর ঘুম হয় না। হয়তো আম্মুর একই অবস্থা, দুজন দুজনকে অনেক ভালোবাসেন। তাই তো নিজের একমাত্র ছেলের ভালোবাসা হাসি মুখে মেনে নিলেন। কারণ তারা ভালো করে জানেন আপন মানুষ কি কাছে না পাওয়ার যন্ত্রণা কি। অবশ্যই সকাল হয়ে গেল। আমি বেশিক্ষণ ঘুমাতে পারিনি। সকালে আব্বুর ডাকে ঘুম ভেঙে গেল। এরপর আব্বুকে দেখলাম তার ঘুম হয়নি, কারণ তার চোখ দেখেই বোঝা যায়। আমি তা না দেখার ভান করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এলাম খাবার টেবিলে। এসে দেখি মা আর ম্যাম কিচেনে। ম্যাডামের পরনে কালো বোরকা ছিল, একদম আমার মতোই কাজ করছে। দেখতে পেলাম না রান্না করার সময় ম্যাডামকে কেমন দেখায়, ব্যাড লাগ। অবশেষে নাস্তা পরিবেশন করা শেষ হলো। ম্যাডাম আমার পাশে বসেছে আর আব্বু আম্মু একসাথে বসেছেন। আমি মনে মনে বলছি, এখন কি হবে ম্যাডাম? এখন তো ওনাকে দেখেই ছাড়বো, নিকেট না তুলে খাবে কিভাবে? এসব ভেবে ওনার দিকে তাকিয়ে মুচকে হাসি দিচ্ছিলাম। ম্যাডামও তো বুঝতে পারছে আমি কেন হাসছি, তাই ম্যাডাম বলেন, আন্টি যদি কিছু না মনে করেন তাহলে কি একটা কথা বলতে পারি? বলো মা, কি কথা বলবে? যদি কিছু মনে না করেন তাহলে কি আমি খাবারটা অন্য রুমে খেতে পারি? সবাই হা করে ম্যাডামের দিকে তাকিয়েছিলাম। যেতে পারো, তবে এক শর্তে। জি বলুন। এখন থেকে আমাকে মা বলে ডাকতে হবে। ঠিক আছে মা, আমি তাহলে যাই। ঠিক আছে, যাও। তারপর ম্যাডাম ওনার খাবারটা নিয়ে চলে গেলেন আম্মুর রুমে। আমি বোকার মতো বসে রইলাম, চান্সটা মিস করলাম। এখন আর উপায় নেই যে লুকিয়ে গিয়ে দেখবো। দেখতে গেলে আম্মুর কেরানি খেতে হবে। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে চলে এলাম। আজ স্কুল বন্ধ। হঠাৎ আব্বু আমার রুমে এসে বললেন, এই নে, এটা পরে নে। একটা শপিং ব্যাগ হাতে দিয়ে বললো, এটা কি আব্বু? খুলে তো দেখ। তারপর প্যাকেট থেকে জিনিসটা বের করে দেখলাম এটা একটা গোল্ড কালারের পাঞ্জাবি। অবাক হয়ে আব্বুকে জিজ্ঞেস করলাম, এটা দিয়ে কি করবো? কি করবি মানে? এটা পরে জলদি বাইরে আয়। কিন্তু কেন সেটা তো বলবে। বাইরে আয়, তাহলে বুঝতে পারবি। আচ্ছা। অতঃপর আব্বু হাসতে হাসতে বাইরে চলে গেলেন। আমি বুঝতে পারলাম না আব্বু কেন হাসছে। তারপর রেডি হয়ে বাইরে গেলাম। গিয়ে দেখি আব্বু ও আম্মু নতুন কাপড় পরেছেন। সেখানে ম্যাডামকে দেখতে পেলাম না, মনে হয় আম্মুর রুমে আছে। এদিকে মা বাবা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমি আব্বুকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এভাবে হাসছো কেন? হঠাৎ ম্যাম আমার রুম থেকে বেরিয়ে এলো। ওনাকে দেখে আমার চোখে এক আলোক রশ্মির ঝলক এসে পড়ল। দিনের আলোতে ওনার বোরকার নীল রঙের ঘরের চারদিকে মাতিয়ে তুলেছে।
শুধু আমি না, মা বাবাও ম্যাডামের দিকে এক নজরে তাকিয়েছিলেন। এমন মনে হলো যে আমরা কোনো নীলপরীকে আমাদের সামনে দেখছি। ম্যাডাম আমার সামনে এসে প্রথমে আব্বু আম্মুকে সালাম দিল। আসসালামু আলাইকুম আব্বু আম্মু। আমাকে এভাবে কেন দেখছেন? আমাকে কি এই পোশাকে দেখতে খারাপ লাগছে? আরে আরে না, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি কোনোদিন ভাবতে পারিনি এমন সুন্দর একটা মেয়ে আমার ছেলের বউ হয়ে আসবে। হ্যাঁ রে মা, তোকে খুব সুন্দর লাগছে। আচ্ছা তোরা আয়, আমি আর তোর আম্মু গাড়িতে গিয়ে বসছি। আমি আর ম্যাম মাথা নাড়লাম। তারপর বাবা মা চলে গেল। এদিকে ম্যাডাম আমার সামনে এগোচ্ছিল আর আমি এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছিলাম। হঠাৎ ম্যাডাম আমার কলার চেপে ধরলেন। তাই আমি বললাম, এই কি করছো, ছাড়ো বলছি। না না, ছাড়বো না। আগে বলো আমাকে কেমন লাগছে? তোমার না নীল রং ভালো লাগে, তাই তো নীল রঙের বোরখা পরলাম। বলো না আমাকে কেমন লাগছে? একদম পচা লাগছে দেখতে, এখন আমাকে ছাড়ো বলছি। না, আমি ছাড়বো না। তুমি মিথ্যে বলছো কেন? এবার কিন্তু আমি কান্না শুরু করে দিব। হ্যাঁ হ্যাঁ, কি বলে এসব? এখন যদি কান্না করে তাহলে আব্বু আমাকে কাঁচাই খেয়ে ফেলবে। তাই এবার সত্যিটা বলতে হবে। আরে না, কেঁদো না, তোমাকে সত্যিই খুব সুন্দর লাগছে। চোখ ফেরানো যাচ্ছে না, বিশ্বাস করো। দোয়া করি কারণ নজর যেন না পড়ে আমার বোরকাওয়ালির উপর। সত্যি? সত্যি। তাহলে আমার কপালে একটা চুমু দাও। না। দাও বলছি। আচ্ছা দিচ্ছি। এই বলে ম্যাডামের কপালে একটা আলতো করে চুমু এঁকে দিলাম। এরপর বললাম, আমারটা দাও। আমার গালটা ম্যাডামের সামনে এগিয়ে। যা দুষ্টু ছেলে। এই কথা বলেই এক দৌড়ে পালিয়ে গেল। পেছন থেকে ডাকলাম, সারাই দিল না। কি পাঁচই পে, কিস দিলাম কিন্তু রিটার্ন কিছুই দিল না। বিয়ের পর দেখাবো তোমাকে মজা। এরপর আমি গাড়িতে বসলাম। আজ আম্মু আর ম্যাডাম পিছনে বসেছে। এরপর গাড়ি করে একটা জায়গায় এলাম। এটা তো ম্যাডামের বাড়ি, কিন্তু আব্বু জানলো কিভাবে? আব্বু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি বললাম, এখানে কেন নিয়ে এলেন? ভেতরে চলো, বুঝতে পারবে। আর কোনো আপত্তি না করে ম্যাডামের কথা মতো বাড়িতে ঢোকার জন্য দরজায় কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর একজন বৃদ্ধা এসে দরজা খুলে দিলেন। দরজা খুলতে আমি সামনের দিকে দেখালাম। তাকে দেখি আমি মনে হয় কোনো স্বপ্ন দেখছি। ভাবিনি আমার জন্য এত বড় সারপ্রাইজ রাখা ছিল। হঠাৎ সবাই আমার সামনে আসলো, এসেই বলল। চুপ করে রইলাম, অবাক হয়ে সবার দিকে তাকিয়ে রইলাম। সব থেকে ভালো আর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল আজকে। যারা আমার সামনে দাঁড়িয়ে ছিল তারা সবাই ছিল আমার পুরনো স্কুল জীবনের, আর দুজন ছিল ল্যাংটা কালের বন্ধু। এখন তারা ভার্সিটিতে পড়ে, আমি পাতে। কিন্তু এতদিন বাদে এদের দেখে পাবো আমি কোনোদিনও আশা করিনি। আমাকে দেখে ওরা অনেক খুশি, তাদের থেকে বেশি আমি খুশি। ওরা আমাকে ভিতরে নিয়ে গেল। তারপর ম্যাডামের দিকে তাকিয়ে চোখের ইশারায় ম্যাডামকে ধন্যবাদ জানালাম। অনেকক্ষণ ধরে ম্যাডামের জন্য বসে আছি। ম্যাডাম ওনার রুমে আছে। এর মধ্যে রাকিব বলে উঠল, কিরে দোস্ত, শেষ পর্যন্ত ম্যাডামকে পটালি? আর কোনো মেয়ে পেলি না? আমি পটাইনি, এমনিতেই পড়ে গেছে। আর আব্বু আব্বু আমাদের সম্পর্কের কথা জানার পর তারা বিয়ে দিতে রাজি হয়ে গেছে। কিন্তু আমাদের একটা খটকা লাগছে, তোর ম্যাডাম আমাদের চিনলো কিভাবে? আর এখানেই বা কেন এসেছে? জানি না রে, এটা শুধু আব্বু আব্বু ম্যাডাম জানে। মানতেই হবে বস, তুই খুব লাকি। হয়তোবা। তারপর আরো অনেক কথা বলে বসে রয়েছে সোফায়। হঠাৎ ম্যাডাম রুম থেকে বেরিয়ে এলেন। সাথে করে ট্রেতে করে একটা কেকও নিয়ে এসছে। তাদেরকে সবাই হা করে তাকিয়েছিল। আমিও অবাক হয়ে যাই। তারপর ম্যাডাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি জানো আজকে তোমাদের এখানে কেন ডেকে আনা হয়েছে? আমিও সবাই মাথা নাড়িয়ে না উত্তর দিলাম, শুধু বাবা বাবা দেয়। তোমরা কি জানো আজকে তোমাদের এখানে কেন ডেকে আনা হয়েছে? আজ তোমাদের এই জন্য ডেকে আনা হয়েছে কারণ আজ তোমাদের বন্ধু জিসানের জন্মদিন। কথাটা শোনার সাথে সাথে আমি অবাক হয়ে ম্যাডামের দিকে একবার চোখ তুলে তাকালাম। আর সবাই আমার কাছে এসে অভিনন্দন দিতে শুরু করেছে। অনেকে সরিও বলছে, কারণ তাদের মনে ছিল না যে আজ আমার জন্মদিন। ওদের কিভাবে মনে থাকবে? আমারই তো মনে নেই যে আজ আমার জন্মদিন। আর কিছু বাবার আগে ম্যাডাম আমার হাত ধরে বললেন, জিসান আসো, কেকটা কাটো। আমি কোনো কথা বললাম না, কেকের সামনে গিয়ে দাঁড়ালাম। ম্যাডাম আবার বললেন, মা বাবা তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো। বাবা মা কিচ্ছু বললেন না, শুধু এটা হাসি দিয়ে বললো, আসছি। বাবা মা দুজনে আমার পাশে এসে দাঁড়ালেন। তারপর ম্যাডাম আমার হাতে ছুরি দিয়ে বললেন, এই নাও, এবার কেকটা কাটো। চারদিকে সব বন্ধুরা হাততালি দিচ্ছে। আমি প্রথমে কেকের এক টুকরো অংশ আম্মুকে, তারপর আব্বুকে খাওয়ালাম। এখন শুধু ম্যাডাম বাকি আছে। আর ম্যাডামের দিকে তাকিয়ে একটা শয়তানে হাসি দিয়ে বললাম, এবার তোমার পালা। ম্যাডাম খুব সহজেই বুঝতে পারলেন আমার আসল উদ্দেশ্য হলো ম্যাডামকে দেখার। এখন আর পালানোর সুযোগ নেই। আমি কেক নিয়ে ম্যাডামের দিকে হাত বাড়াতেই ম্যাডাম দৌড় দিল। দৌড় দিতে দিতে বলল,
খাবো না। আমি বোকার মতো কেক নিয়ে দাঁড়িয়েছিলাম। সবাই এই কাণ্ড দেখে এসে আত্মহারা হয়ে যাচ্ছে। আমিও কম না, এত সহজে হার মানার পাত্র আমি নই। তো কেকের টুকরোটা হাতে নিয়ে আমিও ম্যাডামের পিছনে দৌড় দিলাম। আমার এই কাণ্ড দেখে বাবা মা খুব করে হাসছিল, হাসাহাসি করছিল। ম্যাডাম সিঁড়ি বেয়ে উপরে একটা রুমে চলে গেল। আমি ভেবেছিলাম হয়তো দরজার ভেতর থেকে আটকে দেবে, কিন্তু না, তা করেনি। উল্টো আরো দরজাটা খুলে রেখেছে। আমি কেকে হাতে নিয়ে ভিতরে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম জানালার একপাশে দাঁড়িয়ে আছে। তা দেখে আমি বললাম, এবার তোমাকে দেখিয়ে ছাড়বো। প্রথম দিন থেকে দেখার শখ ছিল তোমাকে, কিন্তু তুমি বলেছিলে বিয়ে না হওয়া পর্যন্ত আমাকে দেখাবে না। এসব বলছিলাম। ম্যাডামের ডাকে ধ্যান মানল। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? কই কিছু না তো। আচ্ছা, এবার কেকটা তো খাও। না, আমি কেক খাবো না। আমি জানি তুমি কেক খাওয়ানোর বাহানায় আমাকে দেখতে চাও। মনে মনে এই রে, ম্যাডাম বুঝে গেল। তাই আমি স্বাভাবিকভাবে বললাম, তুমি আমার জন্মদিনের আয়োজন করলে, আর তুমি আমার জন্মদিনে কেক খাবে না? এটা কি করে হয় বলো? আচ্ছা ঠিক আছে, আমি খাবো। আমি শুধু তোমার নিকাবটা একটু উপরে তুলবো, শুধু ঠোঁটটা দেখা যাবে। যাক, মনে মনে একটু খুশি হলাম। এই ভেবেছে ম্যাডামকে প্রথম নিজের হাতে খাইয়ে দেবো। এই ভেবে মুসকি মুসকি হাসছিলাম। ম্যাডাম সেটা লক্ষ্য করে আমাকে ধমক দিয়ে বলল, ওই একদম হাসবে না বলে দিলাম। আচ্ছা। তারপর ধীরে ধীরে ম্যাডাম তার নিকাবটা একটু উপরে তুললেন। ম্যাডামের গোলাপের পাপড়ির মতো ঠোঁটচোরা ভেসে উঠল আমার চোখের সামনে। এটা ছিল একটা রসালো মিষ্টির ভাণ্ডার। নিকাব তোলার কারণে ম্যাডামের চোখ একেবারে ঢেকে গেল। কিছুই দেখতে পারবে না তা আমি জানি। আমি এক দৃষ্টিতে ম্যাডামের ঠোঁটচোরার দিকে তাকিয়েছিলাম। লক্ষ্য করে দেখলাম ম্যাডামের ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে। তা আমাকে তার প্রতি আরো বেশি আকর্ষণ করছে। আমি না পাচ্ছি নিজেকে সামলাতে, না যাচ্ছি ওরা ঠোঁটে চুমু দেয়। তারপর ভাবলাম, আগে কেকটা খাইয়ে দেই, তারপর না হয় টুক করে দিয়ে পালিয়ে যাব। তারপর ধীরে ধীরে ওনার ঠোঁটের কাছে কেকটা নিয়ে গেলাম। বাকিটুকু কেক টেবিলের উপর একটা বাড়িতে রেখে দিলাম। ঠিক যখনই ম্যাডাম তার নিকাবটা নামাতে যাবে, তখনই আমি তার ঠোঁটে টুক করে একটা চুমু দিয়ে বসি। এতে ম্যাডাম কিছুটা আটকে ওঠে। আমি যে এমন একটা কাজ করবো সেটা হয়তো উনি বুঝতে পারেননি। উনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। বোরকা পরার কারণে বুঝতে পারছি না উনি রেগে আছেন কিনা লজ্জা পাচ্ছেন। হঠাৎ ম্যাডাম বলে উঠলেন, এটা কেন করলে? দোষের কি করলাম? অনেক বড় দোষ করছো, কারণ অনুমতি ছাড়া কাউকে কিছু করা ঠিক না। তুমি যখন আমার অনুমতি ছাড়া আমাকে কিস করো, তখন কি আমি কিছু বলি? না, তবে তবে কিছু এটা, তোমার ঠোঁটের মিষ্টির হাসির মায়া পড়ে গেছে, তাই দিয়েছি। কোনো অপরাধ করেছি বলে তো মনে হয় না। এরপর থেকে আমাকে না বলে এমন করবে না, বলে দিলাম। কেন? আমার ইচ্ছা তাই। তুমি এটাই চাও যে আমি তোমাকে কিস না করি? আর হ্যাঁ। কিন্তু কেন? তুমি জানো না কিস করলে মহব্বত বৃদ্ধি পায়? আর আমি চাই তুমি আমাকে এমনভাবে আগলে রাখবে যাতে আমি অন্য কোনো মেয়ের দিকে আকৃষ্ট না হই। যদি সত্যি আমার প্রতি তোমার মহাব্বত থাকে, তাহলে তুমি কখনোই অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হবে না। জি না, এটা তোমার ভুল ধারণা। সব মানুষই একদিন না একদিন একটা তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হবেই, কিন্তু সে হয় সেটা বলতে পারবে না। কিন্তু মনে মনে ঠিকই সে তার প্রতি দুর্বলতা অনুভব করবে, দুর্বল হতে শুরু করবে। আর এর প্রমাণ হলো, এর প্রধান কারণ হলো সময়। সময় এমন একটা জিনিস যা সব কিছু ভুলে যেতে সাহায্য করে। সময় স্মৃতির পাতায় লেগে থাকা কষ্টগুলোকেও একদিন ফুরিয়ে দেয়। তখন কারোর জন্য আর মন উতলা হয় না, ও কারোর জন্য চোখের অশ্রু গড়িয়ে পড়ে না। যদি কোনো নিশিরাতে অতীতের কথা মনে পড়ে যায়, তখন যদি চোখের কোনো জল জমে যায়, আর যদি সেই সময় তোমার পাশে তোমার সব থেকে ভালো বন্ধুও থাকে, আর সে যদি তোমাকে সান্ত্বনা দেয়, তাহলে তুমি তার প্রতি ধীরে ধীরে দুর্বল হতে বাধ্য হবে। এটা ভেবে যে তোমাকে ভালোবাসে না, কেন তুমি শুধু শুধু কষ্ট পাবে? তখন নিজেকে সামলে নিয়ে জীবন চলার পথে এগিয়ে যেতে থাকবে। আমার কথা বলা শিশুতেই ম্যাডাম আমার কথাগুলো মন দিয়ে শুনছেন, আর হয়তো বুঝতে পেরেছেন আমার কথা। হঠাৎ আমার পকেটে রাখা ফোনটা বেজে উঠল। তাই আমি ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম। ম্যাডামের দিকে তাকিয়ে দেখি উনি এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম এটা মিমি ছাড়া কেউ নয়, কারণ মিমির নম্বর আমি এমনি সেভ করেছি। কলটা রিসিভ করতে যাব, ঠিক তখনই ম্যাডাম আমার হাত থেকে ফোনটা কিনে নিলেন। আমি একটু অবাকই শুরু করলাম, এই কি করছো? ফোনটা দাও। কে ফোন দিয়েছে? কেন জানো না? তোমার সতীন। মানে কি বলছো এসব? মানে হলো, তুমি আর মিমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি ভালোবাসি তোমাকে। সেটা মিমি বুঝতে চায় না। ওর এখন অল্প বয়স, ওর মধ্যে শুধু আবেগটাই কাজ করছে। যদি উল্টাপাল্টা বলি তাহলে হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমি এত কিছু বুঝি না, ওর সাথে কথা বলবে না, এটাই আমার শেষ কথা, মনে থাকে জানো। বলেই ম্যাডাম ফোনটা এক আছাড়ে ভেঙে ফেল।
ফোনটা ভাঙার সাথে সাথেই আমার বুকের ভিতরটা মজা দিয়ে উঠলো। জীবনের প্রথম ইনকাম করা টাকায় কেনা ফোনটা, আর আজকে ডিলে ফোনটা ভেঙে দিল। আমি ওর দিকে রাগের লোক নিয়ে তাকিয়ে বললাম, এটা কি করলে তুমি? যা করেছি বেশ করেছি, আর মিমির নাম মুখেও আনবে না, এই বলে দিলাম। হ্যাঁ, কি আর করার। অবশেষে ওর কথা মতো মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। এরপর ভাঙা মোবাইল থেকে সিমটা খুলে রেখে দিলাম টেবিলের ওপর। এরপর বললাম, এটা না করলেও পারতেন, এটা আমার পছন্দের ফোন ছিল। আমার থেকে বেশি তোমার এই মোবাইলকে পছন্দ করো নাকি? না। তবে আর ফোনে কথা বললে না। আমি তোমাকে ফোন এনে দিব, তাও তুমি মিমির সাথে কথা বা দেখা করতে পারবে না বলে দিলাম। আমি কিছু বলতে যাবো, ঠিক তখনই আব্বু দরজা টোকা দিয়ে বললেন। তারপর দুজনে নিচে গেলাম। আব্বু সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমরা সবাই মোটামুটি অনেকেই জানো আমার ছেলে জিশান ও নীলা একে অপরকে ভালোবাসে। তাই আমি আর আমার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছি যে আগামী শুক্রবার ওদের 4 হাত এক করে দেব। তোমাদের সবাইকে আসতে হবে, কিন্তু আশা করি তোমরা সবাই বিয়েতে আসবে। আমি আব্বুর কথা শুনে থ মেরে দাঁড়িয়ে রইলাম। কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেললাম। এখন সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছি, এখনই কি বিয়ে করাটা ঠিক হবে? পরক্ষণেই বাবার কথা ভাবলাম। জন্মের বয়স হয়েছে, বিজনেসের কাজে অনেক জায়গায় ঘুরে বেড়াতে হয়, ফলে বাবার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। এমনিতেও তিনি অসুস্থ হার্টের রোগী, তার চেয়ে ভালো এখন বিয়েটা করে নিই, পরে না হয় বিজনেসের পাশাপাশি পড়ালেখাটা চালিয়ে যাব। তাই আমি আর কোনো আপত্তি করলাম না, মাথা নিচু করে হ্যাঁ বলে দিয়েছি। পাশে তাকিয়ে দেখি ম্যাডাম নেই। সামনের দিকে তাকা দিয়ে দেখি ম্যাডাম আম্মুর পাশে সালাম করছে। আব্বু আম্মু তো খুব খুশি, কারণ তারা একটা দিনদার বউ পেতে চলেছে। একদিন কথায় কথায় আম্মুর মুখে শুনেছিলাম ম্যাডাম নাকি অনেকদিন মাদ্রাসাতেও পড়েছে, একবার খতমও দিয়েছিলেন, পরে নাকি আরবি ছেলে বাংলা পড়া শুরু করেছিলেন। কিছুক্ষণ পর সব বন্ধুরা বিদায় নিল। সেই সাথে আব্বু আম্মু বাসায় যাবে বলে মনস্থির করে বসে আছেন। তাই ম্যাডাম বললেন, মা, বাবা, প্লিজ আজকে থেকে যাও, কাল না হয় চলে যেও। পরে মা, আজকে আমার একটা কাজ আছে, তা কমপ্লিট করতে হবে, তাই আমাদের যেতে হবে। কি আর করার। অবশেষে মা বাবা চলে গেলেন। এখন পুরো বাড়িতে আমি আর ম্যাডাম একা রয়েছে। আমি ম্যাডামের দিকে একটা দুষ্ট হাসি দিয়ে বললাম, এখন কি করব? কি করব মানে? গল্প করব আর তোমাকে পড়াবো। আগামীকাল স্কুল খোলা, জানো না বুঝি? আমি যা হোমওয়ার্ক দিছি তুমি তা না দেখে কমপ্লিট করো। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি কি বলছো? না দেখে আমার দ্বারা হোমওয়ার্ক করা সম্ভব না, এটা আমার দ্বারা হবে না। হবে না মানে? আমি আছি তো। তারপর ম্যাডাম আর আমি পড়ার টেবিলে বসলাম। ধীরে ধীরে সময় পার হতে লাগলো। কখন যে 10টা বেজে গেছে আর আমার পড়ালেখার অধ্যায় শেষ হবে তা আমি জানি না। ধীরে ধীরে 10টা বেজে গেল। এখন আমার পড়াশোনা শেষ। তারপর ডিনার করে নিলাম। খাবার টেবিল থেকে উঠে রান্না করে গিয়ে ম্যাডামকে পেছন থেকে জড়িয়ে ধরে কোলে তুলে নিই। ম্যাডাম এটা ছাড়া মোটেও প্রস্তুত ছিল না, তাই মাছের মতো লাফালাফি করছে আর বলছিল, ওই কুত্তা, কোলে নিলি কেন আমাকে? ছাড় ছাড় বলছি, না হলে। এসে জবাব দিলাম, না হলে কি হবে শুনি? কিছু না, ছাড় বলছি। না হলে কি শুনি? এত সহজে তোমাকে ছাড়া যাবে না। ছেলেদের বাড়ি যদি হতো তাহলে আর করে নিতাম না, বুঝলে ম্যাডাম? ম্যাডাম আবারও লাফালাফি শুরু করলো, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠলো না। শেষমেশ আমার সাথে পেরে উঠলেন না, তাই আমার গলা জড়িয়ে ধরলো আর আমার বুকে মুখ লুকালো। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেলাম। আশেপাশে প্রকৃতি দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশে কালো মেঘে ঢেকে গেছে, চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছে, আর আমার মনের মধ্যে এক অন্যরকম ফিলিংস হচ্ছে। আমি ম্যাডামের দিকে তাকালাম। ম্যাডাম আবার লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে রইলেন। আগামী শুক্রবার আমার আর ম্যাডামের বিয়ে। অথচ অবাক করার বিষয় হলো আমি ম্যাডামের সম্পর্কে কিছুই জানি না। আমি জানি না কে তার বাবা মা, আর উনি কি এতদিন যাবৎ একলা এখানে এই বাড়িতে আছেন, থেকেছেন। আমার ফ্যামিলির কাজ দেখে আমার মাথা গেল। প্রেম শুরু না হতেই বিয়ের জন্য লাফালাফি আরম্ভ শুরু করলো। ওনারা কি এতই বোকা যে তার একমাত্র ছেলের সাথে ম্যাডামের বিয়ে দিচ্ছে, তার সম্পর্কে কিছু না জেনেই, যে তার বংশ পরিচয় কি, আর ম্যাডাম দেখতেই বা কেমন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার আব্বু আম্মু ম্যাডামের সম্পর্কে কিছুই খোঁজ নিলেন না। এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার। এই প্রশ্নের জবাব শুধু একজনে দিতে পারবে, আর সে হলো আমার বোরকাওয়ালি ম্যাডাম। ম্যাডামকে আমি কোল থেকে নামিয়ে বসিয়ে দিলাম ছাদের দোলনার ওপর। ম্যাডাম লজ্জায় কোনো কথা বলতে পারছে না, মাথা নিচু করে আছে। এটা দেখে আমি হেসে ফেললাম। আমার হাসি দেখে ম্যাডাম মাথা তুলে আমার দিকে দেখালো, আর আমি হাসতে হাসতে বললাম, এসে ম্যাডাম, এত লজ্জা পেতে হবে না, আর কিছুদিন পর থেকে তো নিজেই কোলে উঠতে চাইবেন।
তখন আর নামতে ইচ্ছে করবে না আপনার। জি না, আমার এমন কোনো ইচ্ছা নাই। তাই নাকি? তাহলে তো ভালোই হবে, আমাকে আর কোনো 18 বস্তায় করে নিতে হবে না। ওই, কিছু বললে? বিড়বিড় করে বললাম, কই কিছু না তো। আচ্ছা, এখানে নিয়ে আসলে কেন? ভেবেছিলাম দুজনে জ্যোৎস্না বিলাস করব, কিন্তু ছাদে এসে দেখি আকাশে কালো মেঘ জমেছে। মনে হয় যে কোনো সময় ঝড় উঠতে পারে। তাহলে চলো নিচে যাই, অন্য কোনো দিন দুজনে বসে চাঁদ দেখবো। তারপর ম্যাডাম আর আমি উঠে পড়লাম নিচে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ একটা আকাশে বিদ্যুৎ চমকালো আর বাস পড়লো। ম্যাডাম ভয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি বুঝলাম ম্যাডাম বাস পড়লে ভয় পায়। চারদিকে ঝিরঝিরি বৃষ্টি শুরু হলো। হঠাৎ ম্যাডাম আমাকে ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। আমি হা করে তাকিয়েছিলাম। সত্যি, মেয়েদের মনে কখন কি চলে বোঝে ওটা দেয়। হুট করেই নিজে থেকে জড়িয়ে ধরে আবার নিজেই পালিয়ে যায়। আমিও দেরি না করে ম্যাডামের পিছু পিছু ছুটলাম। ম্যাডাম নিচে ওনার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি ওনার দরজায় টোকা দিয়ে বলছি, এই যে ম্যাডাম, দরজাটা একটু খোলেন। না, খুলবো না। কেন? তুমি শুধু দুষ্টুমি করো আমার সাথে, তাই। আপনার সাথে দুষ্টুমি করবো না তো কার সাথে দুষ্টুমি করবো শুনি? কারোর সাথে না, কিন্তু সবকিছু করার একটা নির্দিষ্ট সময় থাকে, বুঝেছো? জি বুঝেছি। এখন দরজাটা খুলবেন নাকি চলে যাব? কই যাবা? জানি না, দরজা খুলবে কিনা বলো। না। আচ্ছা তাহলে আমি যাই। পিছন ফিরে হাঁটা শুরু করতেই ম্যাডাম দরজা খুলে আমার কলার ধরে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে গেলেন। আমি অবাক হয়ে বললাম, কি হলো, দরজা কেন খুললেন? একথা বলতেই ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে সোফায় বসিয়ে দিলেন আর বললেন, কই যাচ্ছিলে শুনি? কই আবার? আমার বাসায়। কেন, এখানে থাকতে ভালো লাগে না নাকি? লাগে, এ তুমি তো দরজা খুলছিলে না, তাই তো চলে যাচ্ছিলাম। আমাকে একা রেখে চলে যাচ্ছিলে কেন? জানো না আমি একা থাকলে ভয় পাই। কই, আগে জানতাম না তো। এখন তো জানলে, এখন থেকে সব সময় আমার সাথে থাকবে আর আমাকে তোমার বুকে আগলে রাখবে। যদি আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করো তাহলে ঠ্যাং ভেঙে দিব। হেসে হেসে বললাম, আচ্ছা। হঠাৎ পকেটে রাখা ফোনটা বেজে উঠলো। আরে হ্যাঁ, আরো তো বলাই হয়নি, ম্যাডাম আমাকে নতুন ফোন গিফট করেছে। তাই আমি আর বেশি কিছু না ভেবে ফোনটা পকেট থেকে বের করলাম। তা দেখে ম্যাডাম বললেন, এত রাতে কে ফোন করেছে? হ্যাঁ, দেখি দেখি। আরে ওয়েট, দেখছি কে ফোন করলো এত রাতে। তারপর কলটি রিসিভ করতে ওপাশ থেকে মেয়েলি গলার কান্নার আওয়াজ, গুনগুন আওয়াজ ভেসে আসছে। আমি অবাক হয়ে হ্যালো বললাম, কিন্তু ওপাশ থেকে শুধুই কান্নার শব্দ শোনা যাচ্ছে। এবার আমি আরো বেশি অবাক হয়ে বললাম, হ্যালো, কে আপনি? কিন্তু হঠাৎ ফোনটা কেটে দিল। আশ্চর্যের ব্যাপার, ফোন দেয় কথা বলে না। এরই মধ্যে ম্যাডাম বলে উঠলেন, মনে হয় রং নাম্বার ছিল। কি হলো, কে ফোন করেছে? আচ্ছা, এখন ওসব বাদ দাও, তুমি বিছানায় বসো, আমি বই নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম কি বলছে? এত রাতে বই কেন আনতে হবে? তার মানে এখন আমাকে পড়তে বসতে হবে? না না, এখন আমি কিছুতেই পড়তে বসবো না। যে করে হোক ম্যাডামকে বই আনা থেকে আটকাতে হবে, তা না হলে আমাকে আজ আর রাতে ঘুমাতে দেবে না। তাই আমি উঠে দাঁড়িয়ে বললাম, এত রাতে বই কি করবে? তুমি কি বই পড়তে পড়ে ঘুমাও নাকি? হ্যাঁ? ধুর, বুদ্ধ কোথাকার। আমি আমার পড়ার জন্য বই আনতে চাচ্ছি না, আমি তোমাকে পড়াবো তাই বই আনতে চাচ্ছি। কেউ এত রাতে পড়তে বসে নাকি? না, কিন্তু তুমি এই কয়েকদিনের পড়াই পিছিয়ে রয়েছো, তাই তোমাকে সেগুলো পড়া শেষ করতে হবে। আসলে আমার শরীরটা ভালো লাগছে না, মাথাটা প্রচন্ড ব্যথা করছে, তাই আজকে না পড়লে হয় না। পড়ার সময় যত বাহানা, তাই না? কিন্তু কোনো লাভ নেই, যাও বিছানায় বসো, আমি বই আনছি। বিশ্বাস করো, আমার শরীরটা কেমন জানি ব্যথা করছে, কেমন জানি করছে, মাথায় ঘুরছে, চোখে ঝাপসা দেখছি। প্লিজ অন্য একদিন পড়বো। যতই বাহানা দাও কোনো কাজ হবে না, দাঁড়াও মজা দেখাচ্ছি। ম্যাডাম রুম থেকে বেরিয়ে গেলেন। এখন না জানি কি উল্টাপাল্টা কাজ করে আল্লাহ ভালো জানেন। মনে হয় পৃথিবীতে আমি এমন পুরুষ যাকে তার হবু বউ এত রাতে পড়াতে যাচ্ছে। হি আল্লাহ, খবর থেকে রশি ফেলাও, উঠে এলাও মোড়ে, এ দজ্জাল মেয়ের হাত থেকে রক্ষা করো আমারে। কিছুক্ষণ পরে ম্যাডাম এসে হাজির। শেষে রক্ষা আর হলো না। এখন পড়তে বসতেই হবে, না হলে কপালে শনি আছে, কারণ ওনার হাতে কাঠের স্কেল আছে। কখন না জানি মারে, তাই বিছানায় গিয়ে বসলাম। এরপর ম্যাডাম আমাকে গ্রামার বই ধরিয়ে দিয়ে বললেন, এখানে কিছু প্যারাগ্রাফ আর গ্রামার নোট করে দিছি, তুমি বসে বসে মুখস্থ করো, আমি কিন্তু একটু পর ধরবো। এত বড় একসাথে কিভাবে পড়বো? একটু কমিয়ে দেওয়া যায় না? ম্যাডাম আমার হাতে কি এটা দেখেছো? মেরে পিঠে ছাল তুলে দিব, যদি পড়া ভুল হয় তাহলে 10টা করে বেতের বাড়ি দেবো, এই কথা বললেন। স্কেল নাড়িয়ে নাড়িয়ে কথাগুলো বললেন।
স্কেল দেখে আমি ঠান্ডা। পড়তে বসলাম। 1 ঘন্টা পর পড়া ধরলেন। ভাগ্য বলে যে সব পড়া দিতে পারছি, তাই আর মার খেতে হলো না। গুড। এভাবে প্রতিদিন পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস সব? এবার প্রতিদিন পড়লে পাগল হতে বেশি দিন সময় লাগবে না। চিন্তা করো না, পাগলটাকে সামলানোর জন্য আমি আছি। সেটা ওর বেশি চিন্তার বিষয়। ওই কি বললে? কই কিছু না তো। আচ্ছা শুয়ে পড়ো, কাল আবার এখানে থেকে আমাদের স্কুলে যেতে হবে। তারপর আমি হ্যাঁ বললাম। বিছানা এক পাশে ম্যাডাম আর অপর পাশে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার আগে ম্যাডাম মাঝখানে কোলবালিশ রেখে দিলেন। তারপর যা হলো তা আমি কল্পনাও করতে পারিনি। এরপর আমি আর ম্যাডাম বিছানায় শুয়ে পড়লাম। ম্যাডাম মাঝখানে একটা কোলবালিশ রেখে দিলেন। আমিও তেমন কিছু না মনে করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতে দেখতে পাই ম্যাডাম আমার পাশে নেই। পুরো ঘরটা অন্ধকার, তাই আমি বিছানা থেকে উঠে জানালা করে দিতেই সূর্যের সোনালি আলো ঘরে এসে পুরো ঘরটা আলোকিত করে তুলল। এরপর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখি ম্যাডাম কিচেনে রান্না করছে। আজকে ম্যাডামকে কি অন্যরকম লাগছে, কারণ এটা নেভি কালারের বোরকা পরেছে, তার সাথে সাদা কালারের নিকাবও পরেছে। দেখতে সেই রকম লাগছে। ইচ্ছে করছে পেছন দিকে গিয়ে জড়িয়ে ধরি। বেশ অনেকক্ষণ ওনার দিকে তাকিয়ে রয়েছে, আর ম্যাডাম ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত। তাই আমি চুপি চুপি গুটি গুটি পায়ে ম্যাডামের পেছনে গিয়ে দাঁড়ালাম। ম্যাডাম সেটা বুঝতেই পারেনি। আমি দেরি না করে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ম্যাডাম বেশ খানিকটা আটকে উঠল। উনি পেছনে তাকালে ওনার চোখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি উনি বেশ রেগে আছেন। আমি শুধু ওনার দিকে এক নজরে তাকিয়েছিলাম। হঠাৎ ম্যাডাম বলেন, ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু করে দিলে? দুষ্টুমি করলে ক্ষতি কি? আমি তো আমার হবু বউয়ের সাথে দুষ্টুমি করতেছি, তাই না? হয়েছে, আর রোমান্টিকতা দেখাতে হবে না। যাও গিয়ে টেবিলে বসো, আমি ব্রেকফাস্ট রেডি করে আনছি। না, আমি এখানেই থাকবো। মানে? মানে আমি এভাবেই জড়িয়ে ধরে থাকবো, তুমি যা করার করো। এইভাবে তোমার আর আমার দুজনেরই লেট হবে স্কুলে যেতে, তাই বলছি কি গিয়ে বসে পড়ো। আচ্ছা যাবো, কিন্তু এক শর্তে। আবার কি সত্য? প্রথমত আমাকে আমার গালে একটা চুমু দিতে হবে, আর আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিতে হবে। আইসে, যাও তো, যত সব আতিক্ষাতা, পারবো না কিছু করতে। তাহলে আমি এভাবে জড়িয়ে ধরে থাকবো যতক্ষণ না আমার শর্ত পূরণ হচ্ছে। ম্যাডাম কিছু না বলে হুট করে আমার গালে একটা চুমু বসিয়ে দিলেন। আমি এর জন্য একদম প্রস্তুত ছিলাম না। ম্যাডাম বললেন, প্রথমটা হয়েছে, এখন টেবিলে যাও, আমি আসছি। আমি বাধ্য ছেলের মতো তার কথায় কিচেন থেকে বেরিয়ে টেবিলে বসে রয়েছি, আর ম্যাডামের জন্য অধিক আগ্রহে বসেছিলাম কখন ম্যাডাম আসবে আর আমাকে তার হাতে খাইয়ে দেবে। হঠাৎ আমার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। মেজাজটা খারাপ হয়ে গেল। কে আবার ফোন দিল এ সময়? হ্যাঁ, বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলাম। একটা অচেনা লোক বললেন, হ্যালো স্যার, আপনি কি জিশান? জি আমি জিসান। স্যার, আপনি তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে চলে আসুন প্লিজ। কেন বলুন তো, আর আপনি কে? স্যার, আমি মিমি ম্যাডামের ড্রাইভার বলছি। মিমি ম্যাডাম কাল রাতে সুইসাইড করার চেষ্টা করেছে। প্লিজ তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে চলে আসুন, তাকে এখানে ভর্তি করা হয়েছে। কথাটা শোনা মাত্র আমি থমকে গেলাম। এটা আমি কি শুনলাম? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি কি করব বা কি বলবো কিছু বুঝতে পারছি না। হঠাৎ সেই লোকটি আবার বলল, কি হলো স্যার, কথা বলছেন না কেন? প্লিজ তাড়াতাড়ি আসুন। এরপর অনেকটা অস্পষ্ট করে বললাম, ঠিক আছে আমি আসতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। ফোনটা কেটে দিলাম। এখন ভাবছি ম্যাডামকে বলে যাব নাকি না বলা ভালো হবে, কারণ উনি যদি জানতে পারেন আমি মিমির কাছে যাব তাহলে অনেক কষ্ট পাবেন, আর আমি তার কষ্ট একদম সইতে পারবো না। না থাক, ম্যাডাম আসার আগে আমি এখান থেকে চলে যাই। তাই আমি দেরি না করে দৌড়ে গেটের বাইরে আসলাম। আমাকে দেখে গেটে দারোয়ান ফেল চোখে তাকিয়েছিল। আমার মাথায় শুধু একটাই চিন্তা, মেয়েটা কিছু হবে না তো? কেন যে মেয়েটা আমার সাথে এমন করে? আমি তোকে ভালোবাসি না, শুধু ভালো একটা বন্ধু ভাবি, এছাড়া আর কিছুই না। আর তেতে একটা অটো রিক্সা পেয়ে গেলাম। রিক্সাতে উঠে বসলাম। উঠে বসতেই আবারও ফোনটা বেঁচে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম ম্যাডাম ফোন দিয়েছে। বুঝতে বাকি রইল না ম্যাডাম আমাকে খুঁজছে। এখন যদি ফোনটা ধরি তাহলে ওনার কথা শুনতে বাধ্য হতে হবে, আর যদি ভুলক্রমে কেঁদে ফেলে তাহলে আমি নিজেকে সামলাতে পারবো না, আর ওনাকে বোঝাতে অনেক সময় লেগে যায়। তাই এর ইচ্ছে করে ফোনটা ধরলাম না, সাইলেন্ট করে পকেটে রেখে দিলাম। একটু পর ঢাকা মেডিকেলে পৌঁছে গেলাম। অটো থেকে নেমে 12টা দিয়ে দৌড় মেডিকেলের ভিতরে গেলাম। ভিতরে যেতে বিবির ড্রাইভার আমার সামনে এসে বলে উঠল, স্যার, আপনি এসেছেন, চলেন ওই দিকে চলেন। কোনো কথা না বলেই
লোকটার পেছন পেছন হাঁটা দিলাম, সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আমার মনের মধ্যে ভয়টা নাড়া দিয়ে উঠলো। মিমি এখন ভালো আছে তো, নাকি ওর কোনো কিছু হলো? না, আর কিচ্ছু ভাবতে পারছি না। সবকিছু কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। হাঁটতে হাঁটতে ড্রাইভার একটা রুমের সামনে এসে দাঁড়ালো আর বলতো, ম্যাডাম আপনাকে ভিতরে যেতে বলেছিল। আমি কোনো কথা না বলে রুমের মধ্যে যেতে দেখি মিমি আতশোয়া হয়ে বেডের মধ্যে বসে রয়েছে, আর একটা নার্স তাকে কিছু ওষুধ খাইয়ে দিচ্ছে। ভিতরে গিয়ে আমার ভয়টা কেটে গেল, এই ভেবে যে মিমি এখন সুস্থ আছে। আমি দরজার সামনে দাঁড়িয়ে মিমির দিকে একটা ঘৃণার নজরে তাকিয়ে আছি। তার প্রতি এখন আবার ঘৃণা জন্মাতে শুরু করলো। সে কেন এমন একটা কাজ করতে গেল? হ্যাঁ, মিমির ওষুধ খাওয়া শেষ হতে আমাকে দেখতে পেল আর বলে উঠলো, এই তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। আমি চেহারায় বিরক্তিকর ছাপ নিয়ে ভিতরে গেলাম। মিমির চেহারায় খুশির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হয় পৃথিবীর সব থেকে বড় খুশি মানুষ সে। আমি ওর পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। মিমির হাতে ব্যান্ডেজ করা ছিল, তার মানে সে হাত কেটে সুইসাইড করতে চেয়েছিল। আমি বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম, কেন করলে এমনটা? হ্যাঁ, জানো, কাল রাতে আব্বুকে ফোন দিয়ে তোমার কথা বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু উনি তা মানেননি। উনি বলেছেন ওনার পছন্দ মতো ছেলের সাথে আমাকে বিয়ে দেবেন। এটা আমি কি করে হতে দিই বলো? অনেক কান্নাকাটি করেছি, তবুও মানেনি। তাই শেষবারের মতো কাল রাতে তোমাকে ফোন দিয়ে অনেক কেঁদেছিলাম, আর তারপর এই পথ বেছে নিই। সকালে চোখ খুলতেই দেখি আব্বু আমার পাশে বসে কাঁদছে। অতঃপর আমি হসপিটালের বেডে শুয়ে আছি, আর তখনই আব্বু আমাকে কথা দিয়েছে আমার পছন্দের ছেলের মানে তোমার সাথে আমার বিয়ে দেবে। মিমির কথা শুনে কয়েক মিনিট চুপ করে রইলাম। ঠাস করে একটা চর বসিয়ে দিলাম মিমির গালে। মিমি গাল ধরে বসে রয়েছে, কাঁদো কাঁদো ভাব। আমি নিজের রাগকে কোনো রকম কন্ট্রোল করে বললাম, হ্যাঁ এই তুমি পাগল? হ্যাঁ, যেমন তাই করবে। যদি কোনো একটা অঘটন হয়ে যেত, তখন আমি কত বড় একটা বিপদের সম্মুখীন হতাম সেটা কি তুমি বুঝতে পারছো? যখন তোমার বাবা জানতে পারতো আমার জন্য তোমার এই অঘটন করেছে, তখন কি তোমার বাবা আমাকে আস্ত রাখতেন? হ্যাঁ, আর ভালোবাসো তাই না? ভালোবাসা তুমি কি ভেবেছো তুমি সুইসাইড করলে আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে বিয়ে করবো? এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে কোনো দিনও ভালোবাসতে পারবো না। আর বিয়ে করার কথা তো ভুলেই যাও, কারণ আমার বিয়ে অন্য একজনের সাথে ঠিক হয়ে রয়েছে। তার সাথে আমার বিয়ে হবে। ভবিষ্যতে যদি আবারও এরকম করার চেষ্টা করো তো খারাপ হবে বলে দিলাম। মনের ভিতর যত রাগ ছিল তা আজ সব বের করে দিলাম। মনে মনে ভেবেও নিয়েছি আর কোনোদিন মিমির সামনে আসবো না। যদি ওর থেকে দূরে থাকি তাহলে ধীরে ধীরে আমাকে ভুলে যাবে। বয়স কম, আবেগটা বেশি। আমি সামনে থাকলে এই আবেগটা আরো বেড়ে যাবে, আর এটা দুজনের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই ঠিক করে রেখেছি মিমির সামনে আর কোনো দিন আসবো না। হঠাৎ খেয়াল করে দেখি মিমির চোখে লাল হয়েছে, চোখ দিয়ে অঝোর ধারায় বন্যার মতো বৃষ্টির পানি চোখের পানি ছুটছে। ও আমার দিকে এক নজর তাকিয়ে কাঁদছে, তারপর হাত দিয়ে তার চোখের পানি মুছছে। আমাকে বলো, আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর তোমাকে না পেলে আমি মরে যাব বলে দিলাম। দেখো মিমি, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। আর ভালোবাসা কোনো খেলনা না, চাইলেই পেয়ে যাবে। ভালোবাসা হয় দুটি মনের বেরোটে, যেখানে আমি তোমাকে না অন্য কাউকে ভালোবাসি। আর তোমার ভালোবাসা একতরফা। তোমার এই ইচ্ছে কোনো দিনও পূরণ হবে না, কারণ তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আর যেখানে ফিলিংস নেই এবং বিশ্বাস থাকে না, সেটাকে ভালোবাসা বলে না। আমি এত কিছু বুঝি না। আমি বুঝি আমি তোমাকে ভালোবাসি, আর সারা জীবন তোমাকে ভালোবাসতে চাই। আর ফিলিংস এর কথা বলছো, একবার ভালোবেসে দেখো, ফিলিংস এমনি এমনি জন্মে যাবে। দেখো মিমি, তুমি যেটা ভাবছো সেটা কখনো সম্ভব না। তুমি কেন বুঝতে পারছো না? আমার বিয়ে অন্য কোথাও ঠিক করা হয়েছে। এখন তোমাকে আমি কিভাবে ভালোবাসবো বলো? শুধুমাত্র তোমার ছোট তো আমি আমার মা বাবার কথা ফেলতে পারবো না, পারবো না তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে। তাই এইসব কথা মাথা থেকে ছেড়ে ফেলো, এদের দুজনেরই মঙ্গল। তুমি সবার ভালোবাসার কথা ভাবছো, আমার ভালোবাসার কি হবে? আমি যে তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, সেই ভালোবাসার কি হবে? আমি কি আমার ভালোবাসার মূল্য পাবো না? দেখো মিমি, ভালোবাসা কোনো বাজারের পণ্য নয় যে তুমি তার মূল্য নির্ধারণ করবে। ভালোবাসতে হলে দুটি মনের মিল থাকতে হয়। যেখানে তুমি শুধু একতরফা ভালোবাসার স্বপ্ন দেখে যাচ্ছ, যে স্বপ্ন তুমি দেখছো তা কোনোদিন পূরণ হবার নয়। আমি জানি তোমার সুন্দর একটা মন আছে, সেখানে হাজারো ভালোবাসা আছে, কিন্তু তুমি সেটা ভুল মানুষের প্রতি প্রকাশ করছো। তো তুমি অপেক্ষা করে দেখবে, একদিন আবার থেকেও হাজার কোনো ভালো ছেলে তোমার পিছনে পড়ে থাকবে। শুধু সেই মানুষটার জন্য অপেক্ষা করো যে তোমাকে ভালোবাসার যোগ্য। এবার মিমি কান্না থামিয়ে দিয়ে মাথা নিচু করে আছে। আমি তার চোখের জল মুছে দিয়ে আবারও বললাম, দেখো, শুধু শুধু কেঁদে লাভ নেই। এই চোখের জলের মূল্য আমি দিতে পারবো না। চোখের জল তার জন্য ফেলবে
যে তোমার এই চোখের জলে মূল্য দিতে পারবে। বুঝতে পেরেছো আমার কথা? আই থিঙ্ক বুঝতে পেরেছ। মিমি কোনো কথা বলো না, শুধু মাথা নাড়িয়ে শুধু জবাব দিল। মুখ লুকিয়ে নীরবে যাচ্ছে। আবার আর কিচ্ছু করার নেই। আবার যতটুকু করার আমি করেছি। হঠাৎ ম্যাডামের কথা মনে পড়লো। ওনার কথা মনে পড়লেই আমার দুশ্চিন্তা বেড়ে গেল, কারণ আমি ওনাকে না বলে এখানে এসেছি। না জানি কতটা রেগে আছে, কষ্ট পেয়েছে। আমি মিমির কাছ থেকে বিদায় নিলাম, সোজা একটা রিক্সা দিয়ে স্কুলে চলে গেলাম। এখন শিক্ষার্থীদের কোচিং চলছে। এই সময় ম্যাডাম অফিসে থাকেন, তাই আমি দৌড়ে অফিস রুমে দিয়ে গেলাম, কিন্তু সেখানে ম্যাডাম নেই। কিছু স্যার ম্যাডাম বসে আছেন, তাই আমি স্কুল থেকে বেরোলাম। তারপর পকেট থেকে ফোনটা বের করতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কারণ 110টা মিসড কল ম্যাডাম আমাকে দিয়েছেন। মানে কল দিয়েছেন 110 বার, সেগুলো মিস কল হয়ে উঠে এসছে। এখন টেনশনটা বেড়ে গেল, তাই দ্রুত ম্যাডামকে কল দিলাম। কয়েকবার রিং হতেই কলটা রিসিভ করলো। আমি হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে কানের আওয়াজ শোনা যাচ্ছে। মনের ভিতর খোঁচা দিয়ে উঠল, তাই আমি আবার হ্যালো বললাম, কিন্তু আগের মতো নীরবতা বজায় রেখে কেটেই চলেছে। হঠাৎ করে এই ফোনটা কেটে দিল। আমি আরো কয়েকবার ফোন দিলাম, কিন্তু ধরছে না। তাই আমি দৌড়ে গেলাম বাড়ির দিকে। কিছুক্ষণ পর ম্যাডামের বাড়ির সামনে হাজির হলাম। দৌড়ে বাড়ির ভিতরে যাচ্ছিলাম, কিন্তু পেছন থেকে দারোয়ান আমাকে ডেকে বলল, স্যার, ম্যাডাম তো বাসায় নেই, আপনি ভিতরে কি করতে যাচ্ছেন? থমকে গেলাম আর বললাম, বাসায় নেই মানে? কোথায় গেছে তাহলে? তা তো আমি জানি না, কিন্তু দেখলাম তাড়াহুড়া করে বেরিয়ে গেল। আমি আর কথা বললাম না, সেখান থেকে চলে এলাম। এখন আমি ম্যাডামকে কোথায় পাবো? হ্যাঁ, এইসব ভাবতেছি। হঠাৎ করে পকেটে থাকা ফোনটা বেজতে শুরু করলো। ফোনটা বের করে দেখি আম্মুর নম্বর। কলটা রিসিভ করলাম। কি রে, কোথায় তুই? হতচ্ছাড়া, তোর জন্য বোমা কাঁদতে কাঁদতে কি হাল করেছে দেখে যা। আজ শুধু একবার বাসায় আয়, তোর খবর আছে দেখিস। তোর আব্বুও রেগে আছে, তুই আয় শুধু বাসায়। আমি খুশি হব না দুঃখী হব বুঝতে পারছিলাম না, তবে একটু হলেও বুঝতে পেরেছি ম্যাডাম আমার উপর অভিমান করেছেন, যার জন্য কান্না করছে। আমিও কি বোকা, ম্যাডামকে কিছু না বলেই মিমিকে দেখতে চলে গিয়েছিলাম। ম্যাডামও তো আমাকে খুঁজতে খুঁজতে আমার বাসায় গেছেন, তাই আমিও ফোনটা কেটে রিক্সা নিয়ে বাসার সামনে এসে নামলাম। এরপর বাসার ভিতরে ঢুকলাম। ঢুকতে না ঢুকতেই আম্মুর বকা ও আব্বুর ছাড়ি শুনতে হলো। তাদের সামনে চুপ করেছিলাম। তার মধ্যে আম্মু বলল, উপরে যা, বৌমা তোর রুমে বসে আছে। আমি মাথা নাড়লাম। এরপর সিঁড়ি বেয়ে উপরে চলে এলাম, আবার রুমের সামনে। দরজা দিয়ে উকি দিয়ে মেরে দেখি ম্যাডাম জানালা ধরে দাঁড়িয়ে আছে। বুঝে গেলাম এখনো রেগে আছে, তাই আমি গুড়ি গুড়ি পায়ে এগিয়ে গেলাম জানালার দিকে। হঠাৎ ম্যাডামের গলা আওয়াজ শোনা গেল, একদম কাছে আসার চেষ্টা করবি না বলে দিলাম। থমকে দাঁড়িয়ে রইলাম। অবাক হলাম, কারণ ম্যাডাম এখনো জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। ম্যাডাম কি করে বুঝলেন যে আমি রুমে এসেছি? যাক, সে বাদ দিয়ে বললাম, সরি। দেখোই কানে বললাম, আর এমনটা কোনো দিনও হবে না। এবার ম্যাডাম আমার দিকে দেখালো। আমি চোখ নামিয়ে নিলাম, শরমে নয়, ম্যাডামের গরম নজর দেখে। হ্যাঁ, উনি রেগে আছেন, তার চোখ দেখে বুঝতে পেরেছি। তাই আমি আবারও সরি বললাম, সরি ম্যাডাম। ম্যাডাম আবার মুখটা ঘুরিয়ে নিলেন। আমি আবারও সরি বললাম, সরি বললাম তো, আর এমন হবে না। কথাটা বলি ম্যাডামকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এবার ম্যাডাম আর রাগ দেখে থাকতে পারলো না, সে আমার দিকে ঘুরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ চুপ থাকার পর, জানো আমি কতটা কষ্ট পেয়েছি তোমার এইরকম ব্যবহারে? আমি খুব কেঁদেছি, তোমাকে বারবার ফোন করেছি, তুমি রিসিভ করোনি। তুমি কোথায় গিয়েছিলে? ম্যাডাম বলল। ম্যাডামের প্রশ্নের জবাব আমার কাছে আছে, কিন্তু ওকে বললে হয়তো কষ্ট পাবে। আমাকে একটা মিথ্যে কথা বলতে হলো। বাহানা দিয়ে গলা গড়িয়ে দিয়ে বললাম, স্কুলে যাবে না নীলা? এখন তো অনেক সময় হয়ে আছে। না, আজকে যাব না। আজকে তুমি আর আমি শপিং করতে যাব। আমাদের বিয়ের কিছু কেনাকাটা করতে হবে। ম্যাডামের কপালে চুমুকিয়ে বললাম, যথা আজ্ঞা ম্যাডাম, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। ম্যাডাম আবার বুকে কিল মেরে বলল, আমার বরটা দেখে আমাকে খুব ভালোবাসে। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমাকে তো এখনো দেখোইনি, তাতেই আমাকে এত ভালোবাসা? আমাকে দেখার পর তোমার ভালোবাসা কমে যাবে না তো আবার? আমি তোমাকে ভালোবাসি, তোমার দেহকে নয়। আমি তোমার গুণকে কি ভালোবাসি, তোমার রূপকে নয়। আমি এমনই একজন জীবনসঙ্গী চেয়েছিলাম যে হবে ইমানদার, আর তুমি সেই জীবনসঙ্গী যাকে আমি স্বপ্ন দেখে হাজারো গল্প লিখি। এটা আমাকে ভালোবাসার উপহার। ঠিক করে এসে বললাম, পাগলি একটা। ম্যাডাম আমার বুকে কিল ঘুষি দিয়ে মুখ লুকিয়ে বলল, তোমারই তো পাগলি। ম্যাডাম আমাকে জড়িয়ে ধরে রয়েছেন। আমিও তাকে বড় আবেশে জড়িয়ে ধরলাম বুকের মাঝে। আমি একটা হাসি দিয়ে বললাম, ওকে চলো। এরপর আমি আর ম্যাডাম শপিং করতে চলে গেলাম।
অনেক কিছু কেনাকাটা করলাম। ম্যাডাম আমার জন্য পছন্দ করে কয়েকটা শার্ট ও প্যান্ট কিনে দিলেন। আমিও তাকে দুটো বোরকা ও একটা নীল শাড়ি কিনে দিয়েছি। এরপর শপিং করা শেষ হলে ম্যাডাম তার বাসাতে পৌঁছে দিয়ে এসে আমি আমার বাসাতে এসে রাতের খাবার খেয়ে ম্যাডামের সাথে ফোনে কথা বলতে বলতে হারিয়ে গেলাম ঘুমের দেশে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলাম, কারণ হোমওয়ার্ক বাকি আছে। আজ স্কুল শুরু হবে 11:30-এ, অর্থাৎ 11:30টায়। এখন অনেক সময় আছে, 10টা পর্যন্ত পড়লাম। হঠাৎ নিচ থেকে আম্মুর গলার আওয়াজ শোনা গেল। জিসান, এই জিসান, তাড়াতাড়ি নিচে আয় তো। আসছি আম্মু। এরপর বই খাতা গুছিয়ে নিচে নেমে এলাম। নিচে এসে দেখি মিমি ও তার বাবা দাঁড়িয়ে আছে। মিমির দিকে তাকিয়ে দেখি ওর মুখে খুশির ছাপ। ওর এই খুশি কেন জানি না আমার সুবিধার মনে হলো না। আমি ওনাদের সামনে এসে দাঁড়িয়ে বললাম। হঠাৎ আমার আব্বু আমাকে বলে উঠলেন, ওনার মেয়ের সাথে তোর বিয়ের কথা বলতে এসেছে। কথাটা শোনা মাত্র আমার পায়ের দল থেকে মাটি সরে গেল। মিমির উপর আমার ঘৃণাটা আরো বেড়ে গেল। কালকে এত করে বুঝলাম, তাও বুঝলো না। মিমি দিকে আমার দিকে এক নজরে হাসি মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে। আমি বিরক্তিকর ভাব নিয়ে বললাম, এসব কি বলছো আব্বু? হ্যাঁ, আমার বিয়ে তো ঠিক করে আছে। আমি তো ওনাকে বললাম, কিন্তু উনি বলল তুই নাকি ওনার মেয়েকে ভালোবাসিস। আমি হেসে হেসে জবাব দিলাম, আমি ওনার মেয়েকে ভালোবাসি নাকি বলো তোমাকে? আব্বু কিছু বলতে হবে ঠিক তখনই মিমির আব্বু আমার সামনে চলে আসে আর বলে, বাবা জিসান, আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে। ও যদি তোমাকে না পায় তাহলে ও আর বাঁচবে না। আমি একজন বাবা হয়ে বলছি, তুমি আমার এই প্রস্তাবে রাজি হয়ে যাও। এবার আমার মাথা পুরোটাই গরম হয়ে গেল। এরা বাবা আর মেয়ে মনে হয় পাগল। এদের দুজনের মাথায় মনে হয় কোনো প্রবলেম আছে। কিন্তু আমি এখন ভাবছি কি করে এদের এখান থেকে বের করে দেওয়া যায়। তারপর আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি বললাম, ওকে আঙ্কেল, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। আপনি আমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। আমার এই কথা শুনে আব্বু আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। এদিকে মিমিও তার বাবা মুখে হাসি ফুটে উঠলো। মিমির বাবা আমাকে কিছু বলতে ধরলেন, তখনই আমি কিছু বলতে না দিয়ে বললাম, দেখুন আঙ্কেল, আমি মিমিকে বিয়ে করবো ঠিকই, কিন্তু তাকে কোনো দিন বউয়ের মর্যাদা দেবো না। এমনকি মিমি থাকাকালীন আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করে আনবো। আমি আমার ভালোবাসার মানুষকে পৃথিবীর সব সুখ এনে দেবো, কিন্তু মিমিকে কিচ্ছুই দেবো না। সে সারা জীবন আমার রক্ষিত হয়ে থাকবে। এখন যদি আপনি রাজি থাকেন তাহলে বলুন, এই শুক্রবারই মিমিকে বিয়ে করে নেব, কারণ শুভ কাজে দেরি করতে নেই। আমার কথা শুনে মিমি ও তার বাবার মুখের হাসিটা নিমিষেই মুছে গেল। আমি ধীর পায়ে মিমির সামনে গিয়ে বললাম, দেখো মিমি, আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি শুধু তোমাকে একজন ভালো বন্ধু ভাবি, এর থেকে বেশি কিছু না। তুমি ভালো করে জানো আমি তোমাকে না অন্য কাউকে ভালোবাসি। তবুও যেতে আছো কেন? হ্যাঁ, জোর করে ভালোবাসা হয় না। তুমি যতই যা খুশি করো না কেন, তুমি আমাকে কোনো দিনও পাবে না, কারণ ভালোবাসা একবারই হয়, দ্বিতীয়বার নয়। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। হ্যাঁ? মিমি কিচ্ছু বলছে না, শুধু মাথা নিচু করে চোখে জল ফেলছে। আর মিমির বাবা মিমিকে ধরে আস্তে আস্তে করে ঘর থেকে বেরিয়ে বাইরে গেলেন। আমি আব্বু আম্মু ওদের যাওয়ার দিকে এক নজরে তাকিয়েছিলাম। হঠাৎ আব্বু বলে উঠলো, তোকে আমার স্কুলে পাঠানোই ভুল হয়েছে। আগেই যদি বিয়ে দিয়ে দিতাম তাহলে আর আজ এই দিন দেখতে হতো না। আমি চুপ করে আছি, কিন্তু আম্মু চুপ করে থাকতে পারলো না। আম্মু বলল, তুমি চুপ থাকো তো, ওর কি দোষ? ও যাকে ভালোবাসে তার সাথে তো ওর বিয়ে ঠিক করে রেখেছি। এটা জানা সত্ত্বেও মেয়েটা ওকে ভালোবাসে, এখানে আমার ছেলের কি দোষ শুনি? আব্বু আর কোনো কথা বললো না। আব্বু দমক খেয়ে চুপ হয়ে গেলেন। এবার আব্বু হেসে হেসে বললেন, যা স্কুলে যা, দেখ তোর হবু বউ কি করে। আমি অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে রয়েছি। আম্মু হাসছে, ব্যাপার কি? আমি অবাক সরে বললাম, মানে কি বলছিস সব? মানে এতক্ষণ যা কথা হচ্ছিল তা তোর হবু বউ শুনে ফেলেছে। কি বলছিস সব? ও কিভাবে শুনলো? তোর আব্বু ফোন করে সব শুনিয়ে দিয়েছে। এতক্ষণ তুই যা যা বললি তা সব শুনে নিয়েছে। হায় আল্লাহ, করছে এসব কাজ করার কি কোনো মানে হয়? হ্যাঁ, এখন না জানি আমার কি হাল করে ছাড়া আল্লাহই ভালো জানায়। আমি আর কিছু না বলে সোজা আমার রুমে চলে এলাম। আর সবকিছু রেডি করে ফোনটা হাতে নিতেই টুং টাং মেসেজ আসতো। বুঝলাম এটা ম্যাডামের কাজ, তাই মেসেজগুলো সিন করলাম। সেখানে লেখা আছে, দিঘির পাড়ে চলে আয়, স্কুলে যেতে হবে না। মেসেজটা দেখে আমার কলিজায় পানি শুকিয়ে গেল। দিঘির পাড়ে এই সময় কেন যাবার? হ্যাঁ, না জানি আজ আমার কপালে কতই না দুঃখ আছে। ম্যাডাম যে রাগি, এইসব ভাবতেছে। এরই মধ্যে আবার টুং করে মেসেজ আসতো। তাতে লেখা ছিল, যদি 5 মিনিটের মতো না আসিস তাহলে তোর কপালে খারাপই আছে। বুঝতে পারছি ম্যাডাম রেগে আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি দিঘির পাড়ে চলে গেলাম। আমাদের বাসা থেকে মাত্র 3 মিনিটের রাস্তাতে পৌঁছতে বেশি সময় লাগলো না, কিন্তু ম্যাডাম কি কোথাও বুঝতে পারছি না। হঠাৎ চোখ পড়লো একটি গাছের ছায়া তলে গাঢ় নীল রঙের বোরখা পরে কেউ বসে আছে। আবার বুঝতে বাকি হলো না যে এটা ম্যাডাম। দৌড়ে গেলাম ম্যাডামের সামনে। এটুকু দৌড়তে হাঁপানি উঠে গেছে।
তাই একটু দাঁড়িয়ে দম নিচ্ছে আর কি। ম্যাডাম আমাকে দেখে উঠে দাঁড়ালেন। ওনার চেক দেখে বুঝে গেছি খুব রেগে আছে, আজ আর আমার রক্ষা নেই। ম্যাডাম ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসলেন আর বললেন, কি বলছিলি? মিমিকে বিয়ে করবি, রক্ষিতা করে রাখবি, তাই না? বিয়ে করার খুব শখ হয়েছে, তাই না? দাঁড়া, তোর শখ মিটাচ্ছি আমি। কথাটা বলেই ম্যাডাম আশেপাশে কি জানি খুঁজতে লাগলো। আমি যা বোঝা বুঝতে পেরেছি, তাহলে উনি আজকে আমাকে ধুলাই করবে, তাই মনে হয় আশেপাশে লাঠি খুঁজছে। ম্যাডাম একটা লাঠি নিয়ে আমার সামনে আসলো। ভয়ে আবার গলা শুকিয়ে গেল। ওটা দিয়ে যদি মারে তাহলে আমি সোজা পরবারে চলে যাব। তাই বাঁচার জন্য বললাম, আরে আরে কি করছো? আমি তো ওসব মিমির আব্বুকে রাগের মতো বলেছিলাম। আর যা বলেছিলাম তা ঠিকই বলেছি, কারণ কোনো মেয়ে চাইবে না কারো রক্ষিত হয়ে থাকতে। সেই জন্য তো তারা কিছু না বলে চলে গিয়েছিল। তা না হলে মিমি যেভাবে আমার পিছনে লেগেছিল, তাতে মনে হয় আমাকে বিয়ে না করে ছাড়তো না। তবুও তুই ওকে বিয়ে করার কথা বললি কেন? তোকে এই জন্য শাস্তি পেতে হবে। আমি একটু ঢং দেখিয়ে বললাম, আরে বাবু এমন করো না প্লিজ, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না। বিয়ে তো দূরের কথা, তুমি তো আমাকে ভালোবাসো, আমাকে কষ্ট দিয়ে তোমাকে ভালো লাগবে বলো? চুপ, একদম ঢং করবি না। আমি তোর এই মিষ্টি কথার প্রেমে পড়ছি না, বুঝেছিস? এখন কান ধর। কি? আমাকে কান ধরতে হবে? না না, আমি পারবো না, আমার কানে ব্যথা। এটা দেখেছিস? এটা দিয়ে মারলে সব ব্যথা ভালো হয়ে যাবে। যা করতে বলছি চুপচাপ কর, নয়তো। হয়তো কি টাস করে একটা বাড়ি মেরে দিল আমার পায়ের মধ্যে। একটু ব্যথা লাগছে, তবু এমন ভাব করলাম যেন খুব বেশি ব্যথা পেয়েছি। আর আমি অভিনয় করতে তো বললাম, ইস ইস ইস, তুমি আমাকে এভাবে মারতে পারলে? ইস, তোমাকে ভালোবাসি ভুল হয়েছে। তোমাকে না ভালোবেসে যদি মিমিকে ভালোবাসতাম, তাহলে আমার মার্কে তো হতো না, আর ওদের একটু বেশি পেতাম। কি বললি কুত্তা? ধর, তোর আতর খাওয়ার শখ মেটাইতেছি। বলে লাঠি দিয়ে আরো 2-3টা মারলো। এবার একটু জোরেই মেরেছে। মনে হয় কথাটা বলে ভুল করেছি, কারণ ম্যাডাম আরো রেগে গেছেন। তবে এবার ওনার রাগ ভাঙাতে পারবো না, তাই এটা বুদ্ধি করলাম। চোখের অনেকটা রাগ ভাব দেখাচ্ছি আমি, সেটা ম্যাডামের নজর আড়াটি। এবার আমি ইচ্ছে করে পেছনে মুখ করে চলে যেতে হতাম। আর চোখের আগে দেখি ম্যাডাম আমার দিকে আসতেছে, তাই আমি হাঁটার স্পিড বাড়িয়ে দিলাম। হঠাৎ করে ম্যাডাম পেছন থেকে আমার হাত টেনে ধরলেন। আমি তার দিকে তাকালাম। এই সময় দেখির পরে কোনো মানুষ নেই, তাই ম্যাডাম এই চান্স মিস করলেন না। আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন আর মিষ্টি সুরে বললেন, কোথায় চাচ্ছ আমাকে ছেড়ে? বুঝতে পারলাম এখন রোম্যান্স করার চান্স পেয়েছি, এটা মিস করলে চলবে না। তাই রাগের ভান করে বললাম, আবার যেখানে বসে সেখানে যাবো, তা তোমার কি? ছাড়ো আমাকে। না, ছাড়বো না। আমাকে একা রেখে যেও না প্লিজ। তাহলে আমাকে মারলে কেন? সরি, আর হবে না। রাগের মাথায় এসব করে ফেলেছি। আর তুমি মিমির নাম বারবার মুখে আনো কেন? তুমি জানো না ওর নাম শুনলে আমার মাথা ঠিক থাকে না? আর কখনো ওর নাম মুখে আনবে না। কেন আনবো না? মিমি আমাকে তোমার থেকে বেশি ভালোবাসে, এখন আমি ওর কাছে যাবো, ছাড়ো আমাকে। এই কথা শোনার পর ম্যাডাম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন আর কাঁদো কাঁদো গলায় বললেন, আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। ম্যাডাম এবার আমার বুক থেকে মাথা তুললেন। আমি দেখলাম তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তার চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না, এটা তো আমি চাইনি। তাই আমি তার চোখের পানি হাত দিয়ে মুছে দিলাম। ম্যাডাম আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। ম্যাডামকে বললাম, তো আমাকে এতক্ষণ মারলে, এবার একটু আদর করো। কি করব? আমার গালে একটা চুমু দাও। ইস, শখ কত। দেবে না? চলে যাবো? না, দিচ্ছি তো। দাও। ম্যাডাম যেহেতু আমার থেকে খাটো, তাই আমার পায়ের উপর পা রেখে দাঁড়ালেন আর দুই গালে দুটো চুমু দিলেন আর শেষটা কপালে দিলেন আর বললেন, এবার খুশি তো? কিন্তু তুমি বারবার আমার গালে চুমু দাও কেন? সেটা বিয়ের পর জানতে পারবে কেন তোমার গালে চুমু দিই। আচ্ছা, কিন্তু আমাকে আজ স্কুলে যেতে দিলে না কেন? দরকার আছে তাই। কি দরকার শুনি? একটু পথ জানতে পারবে, এখন চলো। কোথায়? গেলেই জানতে পারবে, এখন চলো তো। আর কথা বললাম না, ম্যাডামের হাত ধরে হাঁটা শুরু করলাম। দিঘির পাড় থেকে মেন রাস্তায় এসে একটা রিক্সাতে চড়ে বসলাম। কিন্তু অবাক করার বিষয় হলো, ম্যাডাম আমার হাত ধরছেন তো ধরেছে রে, তার ছাড়ার নামই নিচ্ছেন না। এমন মনে হচ্ছে যে আমাকে ওনার কাছ থেকে কেউ কিনে নিচ্ছে আর উনি আমাকে তার সর্বশক্তি দিয়ে আটকে রাখার চেষ্টা করে যাচ্ছেন। হঠাৎ করে রিক্সাটা শপিং মলের সামনে এসে থামলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না ম্যাডাম আমাকে এখানে কেন আনেন। তাই আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, এখানে কেন আমাকে নিয়ে আসলে? ভেতরে চলো, বুঝতে পারবে। তারপর রিক্সা থেকে নামলাম। ভাড়াটা অবশ্য ম্যাডামই দিলেন, কারণ উনি ভালো করে জানেন আমার কাছে এখন কোনো টাকা নেই। এরপর ভিতরে গেলাম। ম্যাডাম আমাকে কিছু পাঞ্জাবির কালেকশন দেখাচ্ছেন আর বললেন, কোনটা পছন্দ হয় তোমার? তোমার যেটা পছন্দ সেটাই আমার পছন্দ। তাই? আচ্ছা, ওয়েট।
এরপর উনি আরো কিছু কালেকশন দেখাতে লাগলেন, কিন্তু আমি এটা বুঝতে পারছি না উনি কেন আমার জন্য এখন শপিং করছেন। কিছু বোঝানোর আগেই ম্যাডাম আমাকে একটা পাঞ্জাবির সেট ধরিয়ে দিয়ে বললেন, চেঞ্জ রুমে গিয়ে এটা পরে আসো। কেন? কি আর করবো, চেঞ্জ করে আসতে হলো। পাঞ্জাবিটা খুব সুন্দর বানিয়েছে, আর পাঞ্জাবিটা নীল ও আকাশি রঙের। ম্যাডামের বোরকার রং আবার পাঞ্জাবির রং একই। চেঞ্জ করে ম্যাডাম আমাকে দেখে বললেন, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তো তোমাকে। হয়েছে, বলো এখন বলো এটা কিসের জন্য কিনেছো? একটু পরেই বুঝতে পারবে। আমি আর কথা না বলে চুপচাপ ম্যাডামের কর্মকাণ্ড দেখতে লাগলাম। এরপর আমরা মল থেকে বেরিয়ে এলাম এবং ম্যাডামের আগের মতোই আমার হাতটা ধরে রইলেন। অতঃপর ম্যাডাম একটা রিক্সা ডাকলেন। এরপর আমি আর ম্যাডাম রিক্সাতে চড়ে বসলাম। রিক্সাওয়ালা ম্যাডামকে বললেন, কোথায় যাবেন ম্যাডাম? আপনি চালান, আমি যেখানে থামতে বলবো সেখানে নামিয়ে দিবেন। আচ্ছা। বলেই ব্যাটা রিক্সা চালাতে লাগলো। হয়তো সে বুঝতে পেরেছে জায়গার নাম বললে আমি চিনে ফেলবো। কিন্তু যদি ম্যাডাম থামতে বললেন, বুঝতে পারলাম এখানেই নামতে হবে। তারপর ভাড়া মিটিয়ে দিলেন ম্যাডাম। পাশে লাগিয়ে দেখি আমার ছেলেবেলার বন্ধু রাকিব ও হৃদয় দাঁড়িয়ে আছে। দুজনে আমার সামনে এসে একসাথে বলতো, মামা শেষ পর্যন্ত কাম বাড়ি দিয়ে দিলি? ওদের কথার মানে আমি বুঝতে পারলাম না। অনেকদিন পর দেখা হলো, হালকা গলা না মিলিয়ে কি সব আবল তোর বলছে। হ্যাঁ, কিছু বুঝতে না পেরে এসে এসে বলতাম, এই তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, কিসব বলছিস, কিসব আবল তোর বলছিস? হ্যাঁ, পরক করে রাকিব বলতো, আবল তাবল কিরে মামা? তলে তলে তো কাম বাড়ি দিয়েই দিছ, আমাদের একটা বারও জানানোর প্রয়োজন মনে করলে না। কি বলছিস এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠলো, মানেটা আমি বলছি। পেছনটা থেকে কি আমার আব্বু আর আম্মু। আমি ভাবছি তারা কিভাবে জানলো আমি এখানে। হ্যাঁ আব্বু, তোমরা এখানে কি করছো? আমরা এখানে তোর জন্যই এসেছি। আমরা এখানে না আসলে কাজটা সম্পূর্ণ হবে কিভাবে? মানে বুঝলাম না কি বলছিস সব। সবকিছু একটু ভেঙে বলবে? হ্যাঁ, কারো কথার আগামাতে কিছু বুঝতে পারছি না আমি। পাশে তাকিয়ে দেখ। আমি ডান দিকে তাকিয়ে দেখি একটা সাইনবোর্ড, সেখানে লেখা রয়েছে কাজী অফিস। কয়েক মুহূর্ত আমি সেদিকে তাকিয়েছিলাম, কি বলবো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে বললেন, এই যে আপনি এভাবে কি দেখছেন? কিছুটা ভ্রু কুচকে জবাব দিলাম, এসবের মানে কি? মাঝখান থেকে আব্বু বলে উঠলো, মানেটা আমি তোকে বলছি, শোন। কাল রাতে বৌমাকে আমাকে ফোন দিয়েছিল, আর ওকে নাকি একটা লোক ফোন দিয়ে হুমকি দিয়েছে তোর জীবন থেকে সরে যেতে। লোকটা আরো বলেছে যদি নীলার সাথে তোর বিয়ে হয় তা না হলে নীলাকে মেরে ফেলবে। আমি তো ভয় পেয়ে যাই, আর বৌমার কাছ থেকে নাম্বারটা নিয়ে ফোন দেই, কিন্তু বন্ধ দেখাচ্ছিল। কিন্তু হঠাৎ করে সকালে মিমির আব্বু এলো তোর আর মিমির বিয়ের কথা বার্তা বলতে। তখন আমি মিমির আব্বুকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আমাকে টাকার লোভ দেখায়। আমি নিষেধ করলে উনি জানিয়ে দিলেন যে কাল রাতে শুধু নীলাকে মারার হুমকি দিয়েছে শুধু। এখন তাহলে কাজটা করে দেখাতে হয়। তুই তখন নিচে আসছিস, তারপর কি কি হলো তা তো তুই জানিসই। আমি মিমির আব্বুর নামে থানাতে কেস ফাইল করেছি। পুলিশ আমাকে কথা দিয়েছে ওনার দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না। তবুও নীলামার মন মানছে না, ও চায় না তোকে ছাড়া আর এক মুহূর্তে থাকতে। না জানি মিমির বাবা কখন কি করে বসে। একবার বিয়েটা হলে তখন আর কিছুই করার থাকবে না। এই জন্যই আমাদের এখানে আসা। আর এখনই তোর ম্যাডামের বিয়ে। আমরা আগে থেকে সবকিছু রেডি করে রেখেছি। এখন বাকি কাজটা তোর দ্বারাই সম্ভব হবে। আব্বুর কথাগুলো মন দিয়ে শুনছিলাম। এত কিছু হয়ে গেল, কিন্তু তারা আমাকে একটি বারো কিছু জানানোর কথা মনে করলেন না। হ্যাঁ, আমি ম্যাডামের দিকে এক নজর তাকিয়ে আছি। আমার চোখে রাগ না, অভিমান। আমি কিছুই বুঝতে পারছি না। ওনার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে হয়তো আমাকে এই কথাগুলো জানাতো, কিন্তু ম্যাডাম আমাকে এ বিষয়ে জানাননি। কিন্তু উনি তার কিছুই করেননি, উল্টো কাজ করেছেন। আর আব্বুকে বলে বিয়ের ডেটটা আরও এগিয়ে নিল। বুঝি না এই মেয়েদের মাথায় কখন কি চলে। প্রথমে বিয়ের কথা বললে শরম পায়, কিন্তু ঘরে গিয়ে দরজা লাগিয়ে নাচানাচি করে। আমি তো টেলিভিশন দেখছিলাম, মেয়েরা লুঙ্গি পরে লুঙ্গি টাচ দেয়। এটাই মেয়েদের স্বভাব। যাকে, কিন্তু এখন আমি কি করবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিলাম। হঠাৎ করেই সাদা রঙের একটা কার এসে আমাদের সামনে দাঁড়ালো। আমি গাড়ির দিকে আয়া করে তাকিয়ে আছি, কারণ গাড়ি থেকে যারা নামলো তারা হলো আমার খালামণি ও তার বর। আব্বু ওনাদের দেখে ওনাদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে নিল। তারপর আম্মুও গেল। এবার খালামণি ও তার বর, মানে আমার খালু, আমার সামনে এসে দাঁড়ালেন। ছোটবেলা থেকেই আমি ওনাদের অনেক সম্মান করি, তাই ওনাদের সালাম করলাম। তারপর খালামণি বললেন, দেখতে দেখতে আমাদের জিশান কত বড় হয়ে গেল, তাই না ভাই সাহেব? যেমন বড় হয়েছো
তেমনই পাকা হয়েছে। দেখছেন না কেমন ডুবে ডুবে প্রেম করছিল এতদিন। আমি আব্বুর কথা শুনে কিছুটা লজ্জাবোধ করলেও এতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার আব্বু আম্মা আত্মীয়দের সাথে বন্ধুসুলভ আচরণ করে। এরপর ম্যাডাম খালামণিদের সালাম করলো, কিন্তু অবাক করার বিষয় হলো তারা ম্যাডামকে একটি বারও দেখতে চাইলেন না। এতে আমি কিছু মনে করিনি, হয়তো আব্বু ও আম্মু ওনাদের আগে থেকেই বলে রেখেছে। অতঃপর আমরা সবাই কাজে অফিসের ভিতরে গেলাম। এখন আবার কিছু করার নেই। ধুর, কেন যে প্রেমটা করতে গেলাম। এখন আর আফসোস করে লাভ নেই, যা হবার তা তো হয়েই গেছে। এখনই বিয়ে করতেই হবে, না হলে আর রক্ষা নেই। এমনিতেই 2 দিন বাদে বিয়েটা করতেই হতো। এখন বলে সমস্যা কি? আমি আর ম্যাডাম এসে দাঁড়িয়ে আছি, আমি ওনার চোখের দিকে তাকিয়ে আছি। এখন শুধু আমার মনে ওনাকে দেখার ইচ্ছে যাচ্ছে। একটু পর ম্যাডামের সাথে যোগাযোগ হতেই ম্যাডাম আমাকে চোখ মেরে দিলেন। হঠাৎ করে এমন করাতে আমি চোখ নামিয়ে নিই, কোনো শরম নেই। বিয়ে না হতেই চোখ ফেরে দিলেন, না জানি বিয়ের পর কি করবেন। অবশেষে কাজী সাহেব এলেন, আমাদের বিয়েটা সম্পন্ন হলো। বাসায় ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে এলো। খালামণিরাও আমাদের সাথে আসলেন, কিন্তু আমি এখনো এই ভাবনায় আছি যে আমাদের তো বিয়েটা হয়ে গেল, কিন্তু ম্যাডামের পরিবারকে তো দেখলাম না শ্বশুর শাশুড়ি মাকে। কি যেন একটা রহস্য কাজ করছে ম্যাডামের মাঝে। এসব 7 মাস ভাবছিলাম। বাসায় ছোট্ট খাটো একটা খাবার আয়োজন করা হয়েছে, যেখানে কিছু আত্মীয়দের দাওয়াত করা হয়েছে। একটু পর আব্বু আমার পাশে এসে বসলো আর বলল, কিরে, এখানে একা একা বলে কি ভাবছিস? আমি আর চুপ থাকতে পারলাম না, তাই আব্বুকে আমার মনের কথাগুলো বললাম। আচ্ছা আব্বু, তোমার আজ পর্যন্ত ম্যাডামকে দেখতে চাইলে না, আমাদের হাসি খুশি মেরে নিলে, আবার বিয়েও দিয়ে দিলে, অথচ পরিবারের একটা সদস্যকেও দেখলাম না। এটা কি করে সম্ভব? তোমরা কি আগে থেকে ম্যাডামকে চিনতে? বলো না আব্বু, প্লিজ সব কিছু সত্যি করে বলো। আব্বু আমার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আগে খাওয়া দাওয়াটা সেরে নিবি, চল, তারপর সবকিছু বলবো। আমি আর ওনার মুখের কথার উপর কথা বলতে পারলাম না, তাই আমরা গেলাম খাবার টেবিলে কাছে। গিয়ে দেখি সবাই বসে পড়েছে, অথচ ম্যাডাম নেই। আর আমার বন্ধুরা তো আছে খাওয়ার ধান্দায়, আর আমাকে দেখে হাসছে, কারণ ওরা এখনো ব্যাচেলার আর আমার জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। এরপর আমি আর আব্বু একসাথে খাবার খেলাম। শুধু দেখলাম আম্মু কিছু খাবার তার ঘরে নিয়ে গেল, মনে হয় ম্যাডামের জন্য। এরপর আত্মীয় স্বজনদের বিদায় দিতে দিতে রাত হয়ে গেল। শুধু খালাবাড়িরা রয়ে গেলেন, ওনারা নাকি থাকবেন, কিন্তু ওনাদের সাথে অহনাকে দেখলাম না। পাগলিটি গেল কোথায়? আগে সব সময় আমাকে গালাগাল দিত, ঝগড়া হতো। স্কুলে ভর্তি হওয়ার পর তার সাথে কথা হয়েছিল, এরপর আর হয়নি। আমার বিয়ের কথা মনে হয় শোনেনি, শুনলেও বা কি? আমি শুনেছি নাকি? হ্যাঁ, নাকি ও চাকরি সূত্রে অন্য কোথাও থাকে? সেই যে ছোটবেলা থেকে দেখেছি আর দেখিনি, শুধু মাঝে মধ্যে ফোনে কথা হতো। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললাম। এখন বন্ধুদের সাথে ছাদে বসে আড্ডা দিচ্ছি, কিছুক্ষণ পরে চলে যাবে ওরা। জানি না আবার কবে দেখা হবে। আড্ডা দিতে দিতে রাত 11টা বেজে গেছে, বন্ধুরাও বিদায় নিয়েছে। এখন আমি একাই ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ আব্বু এসে আমাকে বলেন, কিরে, এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? যা ঘরে যা, বৌমা একা আছে রুমে। আমার আবার সেই প্রশ্নগুলোর কথা মনে পড়ে গেল। আমি আব্বুকে হেসে হেসে বললাম, আমি কিন্তু এখন আমার প্রশ্নের উত্তর পেলাম না আব্বু। আব্বু হেসে হেসে বলেন, ও এই কথা, যা রুমে যা, তোর সব প্রশ্নের জবাব পেয়ে যাবি। তাই আমি ছাদ থেকে নিচে নামছিলাম, হঠাৎ আমার ফোনে একটা কল এলো। ফোনটা বের করে দেখি এটা অচেনা নম্বর, তাই ফোনটা রিসিভ করে এটা সালাম দিলাম, কিন্তু কোনো জবাব পেলাম না। আবার বললাম, কে আপনি? এবার শোনা গেল একটা চাপা কান্নার আওয়াজ। হ্যাঁ, কেউ কাঁদছে। আমি অবাক হয়ে বললাম, কে আপনি? কাঁদছেন কেন? এবার উপাস থেকে বলল, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, আর তুমি তার এই প্রতিদান দিলে। এখন আমি কি বলবো তাকে? তাই কান্না শুনে সত্যি নিজেকে অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে আমি তার ভালোবাসা নিয়ে সত্যি খেলা করেছি, কিন্তু সেটা সত্যি নয়। আমি তো শুধু একজন ভালো বন্ধু হয়ে তার সাথে কথা বলতাম। এরই মধ্যে সে আবার বলল, আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি, তাই আমি চাই তুমি সবসময় সুখে থাকো। তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। তোমার ভালো থাকার মাঝে আমি আমার ভালোবাসা খুঁজে নেব। আমাকে ক্ষমা করে দিও বেবি। ভালো থেকো, আল্লাহ হাফেজ। এই বলে ফোনটা কেটে দিল সে। একটা দীর্ঘশ্বাস পেরে নিচে নামলাম। 12টা বেজে গেছে। আজ মনে হয় ম্যাডাম আর 12টা বাজিয়েই ছাড়বে। তাই বাসার ঘরে দরজার সামনে এসে দাঁড়ায় রইলাম। আবারও ফোনটা বেজে উঠলো। দেখি অহনা, মানে আমার খালামণির মেয়ে ফোন দিয়েছে। খুব খুশি হলাম পাগলিটার ফোন পেয়ে। আমি ভাবিনি ও আমার সময় ফোন দেবে। মনে হয় আমার বিয়ের খবর পেয়ে গেছে। তাই দেরি না করে দরজার সামনে দাঁড়িয়ে কলটি রিসিভ করলাম। সাথে সাথে ও ওপাশ থেকে রাগী কণ্ঠে বলল, কুত্তা, কার সাথে এত রাতে কথা বলছিলি? কখন থেকে ফোন দিতেছি, শুধু বিজি দেখাই। ও বুঝেছি, নতুন বউ পেয়ে আমাকে ভুলে গেছিস, তাই না? তোর পাগলি, এমন কিছু না, এটা অনেক বড় কাহিনী।
তোমাকে পরে বলবো। আমার বিয়েতে খালামণি এলো, তুই এলি কেন রে? জানিস তোকে কত মিস করেছিলাম। এত মিস করেছিস তো আমাকে বিয়ে করলেই পারতি, তাহলে সবসময় তোর চোখের সামনে থাকতাম, কখনো চোখের আড়াল হতাম না। ইস, শখ কত আইসে আমাকে বিয়ে করতে। তোর মতো পাগলি গিয়ে বিয়ে করবে? আমাকে কি পাগল পেয়েছিস নাকি? হ, যা বাসর কর, গিয়ে আর বিড়ালটা একটু সাবধানে মারিস। বাসর করে বিড়াল আসবে কোত্থেকে? ভেতরে যা, বুঝে যাবি। আচ্ছা, কিন্তু তুই কখন আসবি? মনে কর আমি তোর আশেপাশেই আছি। মানে কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না। কিছু না, যা ভেতরে যা, অনেক রাত হয়েছে, বাসর কর যা। যা, ফোনটা কেটে দিল। কি বললো কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা তাহলে ভিতরে যাই, তা নাহলে আমার 12টা থেকে 24টা বাজিয়ে দেবে নীলা। তাই সবকিছু ভুলে একবারতে সাহস বুকে নিয়ে ঘরের দরজা খুলে হাসি মুখে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে অবাক হই, কারণ আমার বউ নীলা একটা বোরকা পরে বিছানায় এক করে বসে আছে। হাতেও পায়ে মোজাও সুন্দর করে হিজাব পড়েছে। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমাকে দেখে সে উঠে এসে আমার পাশে সালাম করলো। আমি বোকার মতো তার দিকে তাকিয়ে আছি। আমার এরকম করে তাকিয়ে থাকা দেখে আমার বউ নীলা বলল, এই যে আপনি এভাবে কি দেখছেন? দেখছি আমার বোরকাওয়ালি বউটাকে যতবার দেখছি ততবারই প্রেমে পড়ে যাচ্ছি। তাই আমাকে এত ভালোবাসো? জি হ্যাঁ ম্যাডাম। কেন, কি হয়েছে আপনার? কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে। আমি তার হাত দুটো ধরে আমার কাছে টেনে নিলাম। সে লজ্জায় তার চোখ নিচে নামিয়ে ফেললো। আমি তাকে হালকা করে জড়িয়ে ধরাই সে বলল, এই যে কি করছেন শুনি? আমার বউটাকে দেখতে ইচ্ছে করছে। তা মুখে বললেই পারেন, তা না করে দুষ্টামি করছেন কেন? আচ্ছা তাহলে এবার তোমাকে দেখাও। আমি আর তোমাকে না দেখে রাখতে পারছি না। আপনার তো হাত আছে, নিজেরই নিকাবটা খুলে এই দেখে বলেই নিন। সে এসে দিল। আমি ওর হাসির শুনে ক্রাশ খেলাম, তাই আর তার পেছনে গিয়ে নিকাবটা খুলে দিলাম। আর দেরি না করে সামনে গেলাম নীলার। ভয়ে আমার কলেজে থেকে প্রাণ চায় চায় অবস্থা হলো। কম করে হলো 3 থেকে 4 বার পিছিয়ে গেলাম। অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। ভাবতেও পারিনি এত বড় একটা শট খাবো। আর মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে এলো, অহনা তুই? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে আছে আমার খালাতো বোন অহনা। এটা দেখে আমি কথা বলার ভাষায় হারিয়ে ফেললাম। আবার অবাক দৃষ্টি তাকিয়ে থাকতে দেখে অহনা দুষ্ট হাসি দিয়ে বলল, এই যে এইভাবে কি দেখছেন? এইভাবে আমাকে পছন্দ হয়নি নাকি ভাবতে পারেননি আমি হব? তুই এখানে কি করে আসলি? আর আমার বোন নীলা কোথায়? তুই ওর পাশে পড়ে আসিস কেন? ওই মুখ সামলে, আমি তোর স্ত্রী নীলা। কি বলছিস সব? তোর নাম তো অহনা। ধুর গাধা, ভুলে গেছিস? আমার পুরো নাম তো অহনা জাহান নীলা। ওর কথা শুনে আমি চুপ করে গেলাম। তার মানে আমি এতদিন যার সাথে প্রেম করেছি সে আর কেউ না, সে আমারই খালাতো বোন অহনা। আমি অবাক হয়ে বললাম, তার মানে তুই এতদিন আমার সাথে ম্যাডামের সাথে প্রেম করেছিস? ওই তুই কি বলছিস? এসব আমি অভিনয় করব কেন? আমি তোকে সত্যি ভালোবাসি, তাই তো তোকে পাবার জন্য এত কিছু করলাম। কিন্তু কবে থেকে ভালোবাসিস? আচ্ছা তাহলে শোন, মনে পড়ে ছোটবেলায় তুই আমি পুতুল খেলার ছলে বড় বউ খেলতাম, আর তুই আমার গালে একটা কিস করেছিলি। সেদিন থেকে আমি মনে মনে ঠিক করেছি তোকে বিয়ে করবই, আর কাউকে নয়। আমি ছোটবেলা থেকে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। আমার ভার্সিটি জীবনের শেষ দিনে তোকে আমার মনের কথা বলতে চাইছিলাম, কিন্তু পরে শুনলাম তুই নাকি আবার পড়ালেখা শুরু করেছিস। এটা শুনে আমার আশাটা ভেঙে গেল। তবুও আমি হাল ছাড়িনি। তুই ভালো করে জানিস আমি তোর আব্বু আমাকে তার মেয়ের মধ্যে দেখে। আমি অহনার কথা শুনে ওর মুখের দিকে এক নজরে তাকিয়ে আছি। পাগলিটা সত্যি আমাকে খুব ভালোবাসে। ছোট ছেলে 9 বছর গালে চুমু দিয়েছিলাম ছোটবেলায়। সেখান থেকে সে কোনো না কোনোভাবে আজ পর্যন্ত আমার গালে চুমু দিয়েছে। আগে যদি জানতাম ও আমাকে এত ভালোবাসে তাহলে ওর থেকে এতদিন দূরে সরে থাকতাম না। হঠাৎ ওর কথায় আমার ধ্যান ভাঙলো। কি রে, কি ভাবছিস? আমি ধীর পায়ে অন্য দিকে এগোচ্ছিলাম আর একটা দুষ্ট হাসি দিকে কাছে টেনে এনে বললাম, খুব ভালোবাসি আমাকে তাই না? আর আমাকে ছাড়া কাউকে কল্পনা করতে পারবি না, বুঝলি? তাই নাকি? বলে ওকে আমি করে তুলে নিলাম। আর ও লজ্জায় আমার বুকে মুখ লুকিয়ে বলছে, এই যে কি করছেন শুনি? খুব দুষ্টু হয়ে গেছেন দেখছি। তাই তো আপনি আমাকে এতদিন ধরে ভালোবাসেন আর আমি আপনাকে একটু ভালোবাসা দিইনি। হ্যাঁ, আমি খুব পচা তাই না? আজ আমি আপনাকে অনেক ভালোবাসা দেব। অহনা আবার বুকে কিল মেরে বলল, এই যা দুষ্টু, তুমি না বেশি বাজি হয়ে গেছো। এরপর অহনা মানে নীলাকে বিছানায় শুয়ে দিলাম। ওর গোলাপি ঠোঁট দুটোয় ঠোঁট ডুবিয়ে দিলাম। হারিয়ে গেলাম ভালোবাসার গভীর সাগরে।